ব্রো, প্রতিদিন অফিসে লেট করে আসার কারণ কি বলো আমাকে? এটা কি তোমার নিজের অফিস যে যখন খুশি আসবে? সরি ম্যাম, বউয়ের স্বপ্ন দেখতে দেখতে লেট করে ফেলেছি। আমার কি দোষ বলুন? শাট আপ। এটা কি তোমার ফাজলামি করার জায়গা নাকি? আজ একটা জরুরি মিটিং আছে আর তুমি এত লেট। এখনো ফাইল ঠিক করা বাকি আছে। এই তোমার দায়িত্ব? ভয় নেই ম্যাডাম, আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব। 10 মিনিটে সব কাজ সেরে ফেলবো, নো টেনশন। এত বকবক না করে কাজটা মন দিয়ে করো। সারাদিন ফাজলামি ছাড়া আর কি পারো? এটাকে ফাইজলামি বলবেন না ম্যাডাম, আমি তো বউয়ের শোকে পাথর হয়ে আছি। বউ যদি আমাকে একটু বুঝতো তাহলে সব ঠিক হতো। গেট আউট। এখানে কেউ তোমার বউয়ের গল্প শুনতে আসে নাই। তোমার জন্য দেখছি আমার চাকরিটা যাবে। তুমি ভুলে যাচ্ছ আমি এই কোম্পানির ম্যানেজার, আমার একটা দায়িত্ব আছে। তোমার জন্য যদি আমাকে কথা শুনতে হয় তাহলে তোমাকে ছাড়বো না কিন্তু। ধরে রাখুন না, আমি কি বারণ করেছি একবারও? এই বেয়াদব, কি বিড়বিড় করছো? যা বলার জোরে জোরে বলো, না হলে চলে যাও এখান থেকে। আমার মাথা নষ্ট করো না। নীলার চোখে তখন রাগের আগুন জ্বলছে। ঠোঁট কামড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেও ভিতরে ভিতরে সে যেন ফেটে পড়ার উপক্রম। আর ঠিক তখনই অভ্র তার স্বভাবসুলভ দুষ্ট হাসিটা মুখে ঝুলিয়ে একটু সামনে এগিয়ে আসে, যেন ইচ্ছা করিয়ে আগুনে ঘি ঢালতে চাই সে। অভ্র ডেস্কের উপর হেলান দিয়ে দাঁড়িয়ে একটু ঝুঁকে নীলার দিকে তাকিয়ে নরম গলায় বলে, ম্যাডাম, একটা কথা বলি, আপনি রাগ করলে কিন্তু আরো সুন্দর লাগে। মানে এই রাগী লোকটা একদম কিলার। কথাটা শুনে আশেপাশের দু একজন স্টাফ মাথা তুলে তাকায়, আবার তাড়াতাড়ি নিচু করে ফেলে, কারণ তারা জানে এখন ঝড় উঠবে। নীলান ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, তার চোখ দুটো লাল হয়ে গেছে রাগে। অব্র, তুমি কি আমাকে ফ্লার্ট করছো অফিসে দাঁড়িয়ে? ফ্ল্যাট না ম্যাডাম, এটাকে বলে সত্য কথা বলা। তুমি একদম সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা তো আপনি টানেন ম্যাডাম, আমি তো শুধু একটু কাছে আসার চেষ্টা করি। এই কথা শোনার পর নীলার ধৈর্যের বাঁধ একদম ভেঙে যায়। সে এক পা এগিয়ে এসে আঙ্গুল তুলে অভ্রর দিকে ইশারা করে। চলে যাও ইডিয়েট, এখনই আমার সামনে থেকে চলে যাও। অভ্র একটুও না ঘাবড়ে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকে, ঠোঁটের কোণে সে একটু দুষ্টু হাসি। আমি ইডিয়ট না ম্যাডাম, হ্যান্ডসাম বয়। এই কথা শুনে যেন নীলার মাথায় আগুন ধরে যায়। তার চোখে রাগ, বিরক্তি আর এক অদ্ভুত অস্থিরতা একসাথে খেলা করছে। তোমার সাহস কত বড় হয়ে গেছে অব্র, আমার সামনে দাঁড়িয়ে এসব বলো? অভ্র একটু নিচু হয়ে নীলার চোখের দিকে তাকিয়ে আস্তে করে বলে, ম্যাডাম, আপনার সামনে আসলেই একটু সাহস বাড়ে। কি করব বলেন? এক মুহূর্তের জন্য চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়, যেন পুরো অফিস অপেক্ষা করছে এখন কি হবে। আর নীলা, সে দাঁড়িয়ে আছে ঠিক অভ্রর সামনে, রাগে কাঁপছে, কিন্তু কোথাও যেন এই ছেলেটার অদ্ভুত দুষ্টুমি আর নির্ভীক আচরণ তাকে ভিতরে ভিতরে নাড়িয়ে দিচ্ছে। অফিসের বাতাসটা যেন ধীরে ধীরে আরো ভারী হয়ে উঠছে। নীলার চোখে এখনো সেই রাগের ঝিলিক, আর অভ্রর মুখে সেই নির্লজ্জ দুষ্টু হাসি, যেটা যেন পরিস্থিতিকে আরো খারাপ করে দিচ্ছে। চারপাশে সবাই কাজ করার ভান করলেও তাদের কান কিন্তু পুরোপুরি এখানেই আটকে আছে। নীলা দাঁড়িয়ে আছে দুহাত বুকের সামনে গুটিয়ে, ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর গলায় বলে উঠল, শোনো অব্র, দুপুরে মিটিং, যদি ফাইল রেডি না হয় তাহলে আমি কিন্তু একদম সোজা তোমার চাকরি থেকে আউট করে দেব। কোনো এক্সকিউজ আমি শুনবো না। এই কথাটা বলার সময় তার চোখে এমন একটা কঠোরতা ছিল, যেটা দেখে যে কেউ ভয়ে জমে যাবে। কিন্তু অভ্র, সে তো অন্যরকম। অভ্র একটু হাসে, মাথা কাত করে নীলার দিকে তাক, তারপর একদম স্বাভাবিক গলায় যেন কিছুই হয়নি এমন ভাবে বলে, আমাকে না দেখে আপনি থাকতেই পারবেন না ম্যাডাম, তাই আমারও চাকরি আউট হবে না। এই একটা বাক্য যেন পুরো পরিবেশকে থমকে দিল। কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধতা, তারপর হোয়াট? নীলার চোখ একদম বড় হয়ে যায় রাগে। তার মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে এখনই কেউ যদি তাকে থামাতে না পারে তাহলে ঝড় বয়ে যাবে। হঠাৎ করে টেবিলের উপর থাকা একটা ফাইল তুলে নিয়ে, এই নাও তোমার ফাইল, আগে এটা ঠিক করো। বলেই সে রাগে ফাইলটা ছুঁড়ে মারে অভ্রর দিকে। অভ্র চোখ বড় করে এক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর দ্রুত সাইডে সরে গিয়ে ফাইলটা ক্যাচ করে ফেলে। উফ ম্যাডাম, একটু আস্তে, আপনার রাগে কিন্তু আমার হার্ট ফেল হয়ে যেতে পারে। কথাটা বলেই সে আর দাঁড়ায় না, তাড়াতাড়ি দৌড়ে গিয়ে নিজের ডেস্কে গিয়ে বসে পড়ে, যেন বুঝে গেছে এখন বেশি থাকলে বিপদ। অফিসে আবার ধীরে ধীরে কাজের শব্দ ফিরে আসে, কিবোর্ডের টিকটিক শব্দ, ফাইল উঠানোর আওয়াজ, কিন্তু সবার মুখে চাপা হাসি, কারণ তারা জানে এই দুজনের খুনসুটি প্রতিদিনই নতুন নাটক তৈরি করে। নীলা নিজের চেয়ারে বসে পড়ে, গভীর শ্বাস নেয়, নিজেকে শান্ত করার চেষ্টা করে। নীলা মনে মনে বলে, বাদর একটা, একদম মাথা খারাপ করে দেয়। কিন্তু তার ঠোঁটের কোণে অজান্তেই হালকা একটা হাসি খেলে যায়, যেটা সে নিজেও বুঝতে পারে না। আর অভ্র
নিজের ডেস্কে বসে ফাইল খুলে কাজ শুরু করলেও মাঝে মধ্যে চোখ তুলে চুপি চুপি নীলার দিকে তাকাচ্ছে, যেন এই রাগী মেয়েটার প্রতিটা এক্সপ্রেশন সে মনে গেঁথে রাখতে চায়। অফিসের সবাই এখন কাজে মন দিয়েছে, কিন্তু অব্রের মনে চলছে অন্য কিছু। সময়টা ধীরে ধীরে দুপুরের দিকে গড়াতে থাকে। অফিসের ভিতরে সবাই ব্যস্ত, কিন্তু একটা অদৃশ্য চাপ যেন এখনো ঘুরে বেড়াচ্ছে। মিটিং এর চাপ, কাজের চাপ, আর তার মাঝে অব্র সত্যি অবিশ্বাস্য দ্রুততায় সব ফাইল গুছিয়ে ফেলে, যেন তার দুষ্টুমির আড়ালে লুকিয়ে আছে একদম পারফেক্ট একজন কর্মী। ফাইলগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে একবার নিজের শার্টটা ঠিক করে তারপর গভীর শ্বাস নিয়ে নীলার কেবিনের সামনে গিয়ে দাঁড়ায়। নীলার দরজার সামনে। এসো। ভেতর থেকে ঠান্ডা গম্ভীর একটা গলা ভেসে আসে। অব্র দরজা খুলে ভেতরে ঢুকে ধীরে ধীরে এগিয়ে এসে নীলার টেবিলের সামনে দাঁড়ায়। তার চোখে আজ আর আগের মতো শুধু দুষ্টুমি নেই, একটু অন্যরকম কিছু আছে, গভীর কিছু। ম্যাডাম, আপনার ফাইল সব রেডি। নীলা কোনো কথা না বলে ফাইলটা নেয়, চোখ নামিয়ে একে একে সব পেজ চেক করতে থাকে। তার মুখে এখনো সেই কঠোরতা। কাজের সময় সে একদম অন্য মানুষ, কিন্তু অব্র সে দাঁড়িয়ে আছে ঠিক তার সামনে, আর তার চোখ আটকে গেছে নীলার উপর। নীলার কপালে পড়ে থাকা হালকা চুপ, চোখের নিচে ক্লান্তির ছাপ, ঠোঁটের সেই চাপা শক্ত ভাব। সবকিছু যেন অব্র একদম মন দিয়ে দেখছে, যেন প্রতিটা ছোট ছোট জিনিস তার চোখ এড়িয়ে যাচ্ছে না। নীলা হঠাৎই বুঝতে পারে অব্র তাকিয়ে আছে। সে ফাইল থেকে চোখ না তুলেই বলে ওঠে, কি দেখো? কিছু না। নীলা এবার চোখ তুলে সরাসরি তাকায় অব্রর দিকে। তার দৃষ্টি কঠিন। এভাবে তাকাবে না অব্র। আমার চোখ, আমি দেখব, তাতে আপনার কি? এই একটাই বাক্য আমার যেন আগুনে ঘি ঢেলে দেয়। নীলার চোখে রাগের আগুন জ্বলে ওঠে। সে ফাইলটা টেবিলে রেখে সোজা হয়ে বসে। তুমি ভুলে যাচ্ছ অব্র, আমি তোমার সিনিয়র, তারপর এই কোম্পানির ম্যানেজার। তুমি তাতে কি? নীলা একটু থমকে যায়, যেন এই জবাবটা সে আশা করেনি। অব্র আস্তে করে খুব শান্ত গলায় বলে, আমার ভালো লাগে তাই দেখব। কেবিনের ভেতরে হঠাৎ করে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। এই যেন শুধু কথা নয়, এর মধ্যে লুকিয়ে আছে অন্য কিছু, এমন কিছু যেটা নীলা বুঝতে চাইলেও বুঝতে পারছে না। নীলার বুকের ভেতরটা কেমন যেন অস্থির হয়ে ওঠে। সে চোখ সরিয়ে নেয়, কিন্তু কেন যেন নিজের ভেতরের এই অজানা অনুভূতিটাকে সে মানতে চায় না। সীমা ছাড়িয়ে যাচ্ছ অব্র। সীমা না পার হলে তো আপনার কাছে আসাই হতো না ম্যাডাম। নীলা এবার একদম চুপ হয়ে যায়। তার হাতের আঙ্গুলগুলো টেবিলের উপর ধীরে ধীরে চাপ দিচ্ছে। সে রাগ করছে নাকি অন্য কিছু লুকোচ্ছে তা বোঝা যাচ্ছে না। আর অব্র, সে দাঁড়িয়ে আছে ঠিক আগের মতোই, কিন্তু তার চোখে আজ একটা অন্যরকম জেদ। এই খেলাটা শুধু মজা না, এর পেছনে কিছু আছে, কিছু গভীর। কেবিনের ভেতরে সে অদ্ভুত নীরবতা কয়েক সেকেন্ড স্থায়ী হয়। তারপর হঠাৎ করেই নীলা নিজেকে গুছিয়ে নেয়, যেন নিজের ভেতরের অস্থিরতাকে জোর করে চেপে ধরে আবার আগে সেই কড়া কঠিন ম্যানেজারে ফিরে আসে। সে ফাইলটা বন্ধ করে টেবিলে রেখে একদম অফিসিয়াল টোনে বলে উঠল, শোনো অব্র, আজ বস আসবে না, পুরো দায়িত্ব আমাকে সামলাতে হবে, তাই কোনো নাটক করবে না, বুঝেছো? আজ আমি একদম মুডে নেই। অভ্র তার কথা শুনে ঠোঁটের কোণে হালকা হাসি টানে, যেন এই কড়া কথাগুলো তার কাছে একদমই গুরুত্ব পাচ্ছে না। আমি কি অভিনেতা নাকি ম্যাডাম যে নাটক করব? এই একটাই কথা, আর তাতেই যেন নীলার ধৈর্য শেষ হয়ে যায়। সে হঠাৎ করেই চেয়ার থেকে উঠে দাঁড়ায়, চোখে আগুন, মুখে রাগের ঝড়, আর একদম তেড়ে আসা অভ্রর দিকে। তোমার সমস্যা কি বলো তো? সবকিছু নিয়ে মজা করতে হবে? অভ্র এক পাও পেছায় না, বরং স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে সেই অদ্ভুত নির্ভীকতা। নীলা তার একদম সামনে এসে দাঁড়াতেই হঠাৎ করে অভ্র তার হাতটা ধরে ফেলে। অব্র, হাত ছাড়ো। কিন্তু অভ্র ছাড়ে না, বরং হালকা টানে তাকে নিজের কাছে নিয়ে আসে, এতটাই কাছে যে দুজনের শ্বাস একে অপরের গায়ে লাগছে। এক মুহূর্ত দুজনেই চোখে চোখ, তারপর অভ্র খুব হঠাৎ করেই ঝুঁকে পড়ে। নীলার ঠোঁটে এক মুহূর্তের জন্য চুমু ছুঁয়ে দেয়। সবকিছু যেন এক সেকেন্ডের জন্য থেমে যায়। সময়, বাতাস, শব্দ সব। অভ্র ধীরে ধীরে সরে এসে একদম স্বাভাবিক গলায় বলে, আরে ম্যাডাম, এত রাগ ভালো না, হাই প্রেশার হয়ে যাবে কিন্তু। এই কথাটা যেন আগুনে পেট্রোল ঢেলে দিল। নীলার চোখ একদম লাল হয়ে যায়। সে হতভম্ব, অবাক আর রাগে ফেটে পড়ছে। অব্রর, তোমার সাহস কিভাবে হলো? তুমি আমাকে... তার কথা যেন আটকে যাচ্ছে, রাগে, অপমানে আর অজানা এক অনুভূতিতে। গেট আউট! এক্ষুনি আমার কেবিন থেকে বের হয়ে যাও, না হলে আমি সত্যিই তোমাকে চাকরি থেকে বের করে দিব। অব্র এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকে। এবার তার চোখেও একটু গম্ভীরতা, কিন্তু টুটির কোণে সে হালকা দুষ্টু হাসি এখনো আছে। ঠিক আছে ম্যাডাম, যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যত রাগ করবেন আমি ততই কাছে আসব। বলেই সে ঘুরে দরজার দিকে হাঁটা দেয়। আর নীলা
সে দাঁড়িয়ে থাকে ঠিক জায়গায়, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, বুক উঠানামা করছে দ্রুত, আর রাগ কমছে না, বরং আরো বাড়ছে। এই ছেলেটা একদম পাগল, সীমা জানে না। কিন্তু কোথাও খুব গভীরে তার হৃদয়টা অদ্ভুতভাবে কেঁপে উঠেছে, যেটা সে কোনোভাবেই স্বীকার করতে চায় না। কেবিনে সেই ঘটনার পর পুরো অফিসে যেন অদ্ভুত একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেউ কিছু জানে না, কিন্তু সবাই বুঝতে পারে কিছু একটা হয়েছে, বড় কিছু। নীলা নিজের রাগটা জোর করে চেপে রেখে আবার কাজে মন দেয়, কারণ আজকের দিনটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ। বস না থাকায় পুরো দায়িত্ব তার কাঁধে, আর একটা ভুল মানেই সব শেষ। অন্যদিকে অব্র, সে নিজের ডেস্কে বসে কাজ করলেও তার চোখে সেই একই আত্মবিশ্বাস, যেন কিছুই হয়নি। কিন্তু মাঝে মাঝে তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠছে, যেন সে জানে সে যা করেছে সেটা ভুল না। দুপুর গড়িয়ে আসে, সময় হয়ে যায় মিটিং এর। নীলা দ্রুত ফাইলগুলো গুছিয়ে নেয়, তারপর স্টাফদের নির্দেশ দেয় সবকিছু প্রস্তুত রাখতে। সবাই শুনুন, আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, আজ সেখানেই মিটিং হবে। কেউ কোনো ভুল করবে না, সবকিছু পারফেক্ট চাই। তার গলায় সেই আগের কঠোরতা, কিন্তু চোখে এক ফোঁটা ক্লান্তি লুকিয়ে আছে। অব্র গাড়ির পাশে দাঁড়িয়ে এক হাতে ফাইল, অন্য হাতে মোবাইল ঘোরাচ্ছে। ম্যাডাম রেডি? নীলা কোনো উত্তর দেয় না, সোজা গিয়ে গাড়িতে উঠে বসে। অব্র হালকা হাসে, তারপর সেও উঠে বসে। গাড়ি ধীরে ধীরে অফিস ছেড়ে বেরিয়ে পড়ে। গাড়ির ভেতরে এক অদ্ভুত নীরবতা, কেউ কোনো কথা বলছে না। বাইরে শহরের কোলাহল, ভেতরে নিঃশব্দ টানা পড়েন। অব্র মাঝে মাঝে চুপি চুপি তাকাচ্ছে নীলার দিকে, আর নীলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, যেন সেই মুহূর্তটাকে এড়িয়ে যেতে চায়। কিছুক্ষণের মধ্যেই তারা রেস্টুরেন্টে পৌঁছে যায়। ভেতরে ঢুকে সুন্দর একটা প্রাইভেট সিটে বসে পড়ে। চারপাশে হালকা আলো, নরম মিউজিক, পরিবেশটা একদম প্রফেশনাল, আবার একটু আরামদায়কও। নীলা ফাইলগুলো টেবিলে সাজিয়ে নেয়, চোখে আবার সেই ফোকাস। ঠিক তখনই রেস্টুরেন্টের দরজা দিয়ে ঢুকে আসে বিদেশি বায়াররা। সবাই উঠে দাঁড়ায়, নীলা হালকা হাসি দিয়ে এগিয়ে যায়। হ্যালো, ওয়েলকাম। অব্র পাশে দাঁড়িয়ে, এবার সে পুরোপুরি সিরিয়াস, একদম প্রফেশনাল লুক। গুড আফটারনুন। এক এক করে সবাই পরিচিত হয়, হ্যান্ডশেক হয়। নীলা আত্মবিশ্বাসী গলায় প্রজেক্টের বিষয়ে ব্রিফ দেয়, আর অব্র তার প্রতিটা কথাকে সাপোর্ট করে। এরপর শুরু হয় আসল মিটিং। ল্যাপটপ ওপেন হয়, স্ক্রিনে প্রেজেন্টেশন ভেসে ওঠে। নীলা প্রথমে কথা শুরু করে, তার গলায় দৃঢ়তা, চোখে আত্মবিশ্বাস। সে প্রতিটা পয়েন্ট পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়। তারপর অব্র এগিয়ে আসে, সে একদম স্মুথ ভাবে প্রেজেন্টেশন চালিয়ে নেয়। তার কথার ধরন, বোঝানোর স্টাইল, সবকিছুতে একটা আলাদা ছাড়। দুজনে একসাথে যেন পারফেক্ট টিম। একজন যেখানে শেষ করছে, অন্যজন সেখান থেকেই শুরু করছে। কেউ বুঝতেই পারছে না এই দুজনের মধ্যে কিছুক্ষণ আগেই কত বড় ঝড় বয়ে গেছে। বিদেশি বায়াররা একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ে, তাদের চোখে সন্তুষ্টির ছাপ স্পষ্ট। মিটিংটা ধীরে ধীরে জমে ওঠে, আর নীলা, সে এক মুহূর্তের জন্য অব্রর দিকে তাকায়। অব্রও তাকায় তার দিকে। দুজনের চোখে চোখ পড়ে। একটা ছোট মুহূর্ত, যেখানে রাগ নেই, শুধু একটা অদ্ভুত বোঝাপড়া। মিটিং এর ভেতরে তখন এক ধরনের চাপা উত্তেজনা। সবাই অপেক্ষা করছে সেই সিদ্ধান্তটা কি হবে। এই প্রজেক্টটা তাদের হাতে আসবে, নাকি আবারও হাতছাড়া হয়ে যাবে। নীলা চুপচাপ বসে আছে, তার আঙ্গুলগুলো টেবিলের উপর ধীরে ধীরে নড়ছে। বাইরে থেকে সে যতটা শান্ত, ভেতরে ঠিক ততটাই টেনশনে ভরা। অব্র পাশে বসে, কিন্তু তার চোখে সেই বিশ্বাস এখনো অটুট। মাঝে মাঝে সে হালকা করে নীলার দিকে তাকাচ্ছে, যেন নীরবে বলছে সব ঠিক হবে। ঠিক তখনই বিদেশি বায়ারদের মধ্যে একজন সামনে ঝুঁকে হালকা হাসি দিয়ে বলে উঠল, আপনাদের প্রেজেন্টেশন আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা আপনাদের সাথে কাজ করতে আগ্রহী। এই কথাটা যেন পুরো পরিবেশটাই বদলে দিল। নীলার চোখ এক মুহূর্তের জন্য বড় হয়ে যায়, তারপর ধীরে ধীরে তার মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। অব্র হালকা করে হাসে, চোখ নামিয়ে আবার তুলে সরাসরি নীলার দিকে তাকায়। দুজনের চোখে চোখ পড়ে, কোনো কথা নেই, কিন্তু সেই দৃষ্টিতেই যেন বলা হয়ে যায়, আমরা পেরে গেছি। থ্যাংক ইউ, আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। ইউ উইল নট রিগ্রেট। বায়াররা খুশি হয়ে হেসে ওঠে। পরিবেশটা এখন অনেক হালকা। তারপর হঠাৎই বায়ারদের একজন বলে ওঠে, আজ রাতে আমরা একটা ডিনারের আয়োজন করেছি, আপনাদের দুইজনকে ইনভাইট করেছি। নীলা একটু থেমে যায়, তার মাথায় দ্রুত ঘুরতে থাকে কাজ, সময়, অফিস। সে ভদ্রভাবে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অব্র আগে বলে ফেলে, ইটস আওয়ার প্লেজার। নীলা চোখ ঘুরিয়ে তাকায় অব্রর দিকে, কিন্তু এখন আর না বলার উপায় নেই। সে হালকা হাসি দিয়ে মাথা নাড়ে। শিওর, আমরা আসবো। মিটিং শেষ হয়, সবাই একে অপরের সাথে হাত মিলিয়ে বিদায় নেয়। নীলা আর অব্র ধীরে ধীরে রেস্টুরেন্ট থেকে বের হয়। বাইরে তখন বিকেলের আলো, হালকা বাতাস বইছে। দুজন কিছুক্ষণ চুপচাপ হাঁটে, তারপর নীলা একটু কড়া গলায় বলে, তুমি আমার আগে উত্তর দিলে কেন? কারণ জানতাম
আপনি না করতে পারবেন না? নীলা কিছু বলে না, শুধু মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু তার ঠোঁটের কোণে হালকা হাসি লুকানো থাকে। তারা গাড়িতে উঠে বসে ধীরে ধীরে বাসার দিকে রওনা দেয়। আজকের দিনটা তাদের জন্য বড় একটা সাফল্য এনে দিয়েছে, কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ আজ রাতে আবার দেখা হবে একটা ডিনার, আর হয়তো নতুন কিছু ঘটার শুরু। দিনভর টেনশন, মিটিং, প্রেজেন্টেশন সবকিছু শেষ করে যখন অব্র বাসার দরজায় পা রাখলো, তখন যেন এক মুহূর্তেই তার ভিতরে সব ক্লান্তি ধীরে ধীরে গলে যেতে লাগলো। বাড়ির সে পরিচিত গন্ধ, শান্ত পরিবেশ আর নিজের মানুষগুলোর পরিস্থিতি সবকিছু মিলিয়ে এক অদ্ভুত স্বস্তি। দরজা খুলেই ভেতরে ঢুকতেই কিরে বাবা, আজ এত তাড়াতাড়ি চলে এলি? মায়ের গলায় অবাক হওয়ার সুর, কারণ অব্র সাধারণত এত তাড়াতাড়ি বাড়ি ফেরেন। ঠিক তখনই পাশের রুম থেকে দৌড়ে আসে ইরা, চোখে মুখে দুষ্টু হাসি। ভাইয়া, কি এনেছো আমার জন্য? অব্র জুতো খুলতে খুলতে হালকা হেসে তাকায় তাদের দিকে। তার মুখে এখন সেই অফিসের সিরিয়াস ভাব নেই, বরং একদম নিজের মতো স্বাভাবিক মায়াবী। মা, আজ মিটিং ছিল, তাই শেষ হতেই চলে এসেছি। রাতে আবার যেতে হবে, ডিনার পার্টি আছে। মা মাথা নাড়িয়ে হালকা হাসে, তার চোখে ছেলের জন্য গর্ব স্পষ্ট। ভালো, কাজের জন্য যেতে হয়, ঠিক আছে। ইরা কিন্তু থামার পাত্রী না, সে আবার অব্রর সামনে এসে দাঁড়ায়, ঠোঁট ফুলিয়ে বলে, তাই বলে আমার জন্য কিছু আনবি না? এটা কেমন কথা? অব্র হেসে ফেলে, তারপর ইরার মাথায় হালকা একটা চাপড় দিয়ে বলে, আরে পাগলি, তাড়াতাড়ি চলে এসেছি, কিছু আনি নাই, পরে নিয়ে আসবো, ডাবল করে এনে দিব, ঠিক আছে? ইরা একটু গভীর রাগ দেখানোর ভান করে, তারপর হাসি চাপতে না পেরে হেসে ফেলে। ঠিক আছে, মনে রাখিস কিন্তু। এই ছোট ছোট মুহূর্তগুলোতেই যেন অব্রর আসল জীবনটা লুকিয়ে আছে, যেখানে নেই কোনো অফিসের চাপ, নেই কোনো দায়িত্বের ভার, শুধু আছে ভালোবাসা আর নিজের মানুষ। মা রান্নাঘরের দিক থেকে আবার ডাক দেয়, আগে ফ্রেশ হয়ে নে, তারপর খেয়ে নিবি। আচ্ছা মা। সে ধীরে ধীরে নিজের রুমের দিকে হাঁটা দেয়, কিন্তু তার মনে কোথাও একটা ছবি বারবার ভেসে উঠছে, একটা রাগী মুখ, কঠিন চোখ আর সেই অদ্ভুত মুহূর্ত। নীলা, অব্র হালকা করে নিজেই হাসে। আজকের রাতটা হয়তো আরো ইন্টারেস্টিং হতে চলেছে। রাত নামতেই শহর যেন একদম অন্যরকম রূপ নেয়। ঝলমলে আলো, গাড়ি লম্বা লাইন, আর সেই আলো আধারের মাঝেই দাঁড়িয়ে আছে এক বিলাসবহুল রেস্তোরাঁ, যেখানে আজকের এই গুরুত্বপূর্ণ ডিনার আয়োজন করা হয়েছে। ভেতরে নরম আলো, চারপাশে এলিগেন্ট সাজসজ্জা, একদম উচ্চমানের পরিবেশ। টেবিলের এক পাশে বসে আছে বিদেশি বায়াররা, আর ঠিক বিপরীতে নীলা আর অভ্র। আজ নীলাকে দেখে যেন চিনতেই কষ্ট হচ্ছে। সাধারণ অফিসে সেই করার আগের রুকের বদলে আর সে শাড়িতে একদম অন্যরকম, পরিপাটি, মার্জিত আর অদ্ভুতভাবে সুন্দর। তার চুল খোলা, হালকা মেকআপ, আর চোখে সেই আগের মতোই দৃঢ়তা, কিন্তু তাতে আজ যেন একটু কোমলতাও মিশে গেছে। অভ্র প্রথমে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, তার চোখে আজ দুষ্টুমি নেই, বরং একদম অন্যরকম কিছু। কিন্তু সে কিছু বলে না, শুধু নিজের দৃষ্টি সরিয়ে নেয়। ঠিক তখনই বায়ারদের একজন হালকা হেসে বলে ওঠে, মিস নীলা, আজ আপনাকে অসাধারণ লাগছে। ইউ লুক স্টাইলিং। থ্যাংক ইউ। অব্র পাশে বসে আছে, তার চোয়াল একটু শক্ত হয়ে গেছে, চোখ নামিয়ে রেখেছে, কিন্তু তার ভিতরে যেন হালকা একটা রাগ, এক ধরনের অস্বস্তি কাজ করছে। সে কিছু বলে না, শুধু নীরবে বসে থাকে। ওয়েটার এসে একের পর এক খাবারের অর্ডার নিয়ে আসে। টেবিল ভরে যায় নানা রকম বিদেশি আর দেশি খাবারে। সবার মধ্যে আবার কথাবার্তা শুরু হয়। একজন বায়ার গ্লাসে ড্রিঙ্ক ঢেলে সামনে বাড়িয়ে দেয়। প্লিজ একটু নিন। সরি, আমরা এসব খাই না। ওহ কেমিন, একটু খেলে কিছু হবে না মিস? পরিস্থিতিটা একটু অস্বস্তিকর হয়ে ওঠে। নীলা কিছু বলতে যাবে, ঠিক তখনই অব্র ধীরে গ্লাসটা নিজের দিকে টেনে নেয়। শি সেড নো, প্লিজ লেটস রেসপেক্ট দ্যাট। টেবিলটা এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়, তারপর বায়ার হালকা হেসে মাথা নাড়ে। ওকে, নো প্রবলেম। নীলা এক মুহূর্তের জন্য অভ্রর দিকে তাকায়, তার চোখে অবাক হওয়ার ছাপ। এই প্রথম অভ্র এমন সিরিয়াস, এমন প্রোটেক্টিভ। খাবার পরিবেশন শুরু হয়, সবাই ধীরে ধীরে খেতে থাকে, কথা বলতে থাকে, কিন্তু এই টেবিলের নিচে দুজন মানুষের মাঝে চলছে অন্যরকম একটা গল্প, যেখানে রাগ আছে, অভিমান আছে, আর অদ্ভুত একটা টানও আছে। রাতটা ধীরে ধীরে গভীর হতে থাকে। রেস্টুরেন্টের নরম আলো, হালকা মিউজিক আর চারপাশের ব্যস্ততা মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। টেবিলে একের পর এক খাবার, সবাই খাচ্ছে, কথা বলছে, সবকিছুই যেন খুব স্বাভাবিক। রাতটা ধীরে ধীরে গভীর হতে থাকে। রেস্টুরেন্টের নরম আলো, হালকা মিউজিক আর চারপাশের ব্যস্ততা মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। টেবিলে একের পর এক খাবার, সবাই খাচ্ছে, কথা বলছে, সবকিছুই যেন খুব স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতার মাঝেই অস্বাভাবিক কিছু ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। অব্র প্রথমে একদম স্বাভাবিকভাবেই বসেছিল,
কিন্তু কখন যে সে চুপচাপ নিজের গ্লাসে অল্প করে ড্রিঙ্ক নিয়ে চুমুক দিতে শুরু করেছে কেউ খেয়ালই করেনি। এক চুমুক, তারপর আরেকটা, খাবারের ফাঁকে ফাঁকে। ধীরে ধীরে নীলার চোখে হঠাৎ করে এই বিষয়টা ধরা পড়ে। সে ভ্রু কুঁচকে তাকায় অভ্রর দিকে। অব্র, অভ্র মাথা তুলে তাকায়, চোখে একটু ভিন্ন রকম ঝিলিক। তোমার এসবের অভ্যাস নেই, নিজেকে সামলাতে পারবে না। অভ্র হালকা হাসে, তারপর একটু ঝুঁকে নীলার কানের কাছে মুখ নিয়ে যায়। তার গলার স্বর নিচু একটু ভারী। আমি সামলে নেব। এই কাছাকাছি আসাটা, এই গলার স্বর, নীলার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। সে দ্রুত সরে যায়, চারপাশে তাকায় কেউ দেখলো কিনা। কিন্তু অভ্র থামে না, সে আবার গ্লাসে চুমুক দেয়। একটু একটু করে কথা বলতে বলতে, খেতে খেতে। সে বুঝতেই পারে না কতটা হয়ে গেছে। সময় গড়িয়ে যায়, অবশেষে ডিনার শেষ হয়। বায়াররা খুশি মুখে উঠে দাঁড়ায়। ইট ওয়াজ গ্রেট নাইট। শেখ হাসি বিদায়। এক এক করে তারা সবাই চলে যায়। রেস্টুরেন্টের সেই বড় টেবিলে এখন শুধু দুজন মানুষ, নীলা আর অভ্র। নীলা ব্যাগটা গুছিয়ে নেয়, উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখনই তার চোখ পড়ে অভ্রর দিকে। সে বসে আছে চুপচাপ, কিন্তু তার দৃষ্টি একদম স্থির, সোজা নীলার দিকে। ওই দৃষ্টিটা স্বাভাবিক না, এটা সেই দুষ্টু ফাজিল অভ্রর চোখ না, এটা যেন অন্য কেউ, আরো গভীর, আরো তীব্র। নীলার গলা শুকিয়ে আসে, সে একটু থেমে সাবধানে বলে, অব্র চলো। কোনো উত্তর নেই। অভ্র শুধু তাকিয়েই থাকে। তার চোখে এক অদ্ভুত মিশ্রণ, নেশা, অনুভূতি আর দমিয়ে রাখা কিছু। নীলার বুকের ভেতরটা ধক ধক করতে থাকে। সে জীবনে অনেক কিছু সামলেছে, অনেক কঠিন পরিস্থিতি দেখেছে, কিন্তু এই মুহূর্তটা, এই দৃষ্টি তাকে অদ্ভুতভাবে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। আর একটু ভয়ও লাগছে। রেস্টুরেন্টের সেই নীরব কোণটায় যেন সময় থেমে গেছে। চারপাশ ফাঁকা, আলোটা একটু ম্লান। আর টেবিলের পাশে দাঁড়িয়ে আছে নীলা, সামনে বসে অভ্র। তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি এখনো। নীলা আবার ডাক দেয়, একটু কড়া কিন্তু ভিতরে কাপা গলায়। অব্র চলো, দেরি হয়ে যাচ্ছে। এবার অভ্র ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখ সরছে না একটুও। এক পা দুই পা সে এগিয়ে আসে নীলার একদম সামনে। নীলার বুকের ভেতরটা ধকধক করছে। সে বুঝতে পারছে এই মুহূর্তটা স্বাভাবিক না। অব্র, তুমি ঠিক আছো তো? কথাটি শেষ হওয়ার আগে অভ্র হঠাৎ করে তার হাতটা ধরে ফেলে, তারপর এক টানে কাছে নিয়ে আসে। নীলা অবাক হয়ে তাকিয়ে থাকে। আর পরের মুহূর্তেই অভ্র তার খুব কাছে ঝুঁকে পড়ে, তার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, একটা দীর্ঘ ভারী শ্বাস ফেলে। নীলা একদম স্তব্ধ। সে কিছু বলার আগেই অভ্র এবার একটু কাছে আসে, কিন্তু এবার নীলা হালকা জোরে তাকে ঠেলে দেয়। অব্র স্টপ, তুমি হুঁশে নেই। তার গলায় ভয়, অস্বস্তি আর এক ধরনের অজানা কাঁপুনি। অভ্র কয়েক সেকেন্ড চুপ করে থাকে। তার চোখে তখনও সেই নেশা, কিন্তু নীলার ভয়টা এবার তার চোখে পড়ে। হঠাৎ করে অভ্র এক পা পেছনে সরে যায়, দু হাত মাথায় দিয়ে দাঁড়িয়ে পড়ে। আমি ঠিক আছি। তার গলায় এবার আগে সেই দুষ্টুমি নেই, বরং এক ধরনের অস্থিরতা। নীলা ধীরে ধীরে শ্বাস নেয়, নিজেকে সামলায়। সে একটু নরম গলায় বলে, চলো বাসায় যাই। অভ্র আর কিছু বলে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। নীলা অভ্রের হাত ধরে টেনে তাকে গাড়িতে বসিয়ে দিবে। নীলাও পাশে গিয়ে বসে। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে দিল। অভ্রের চোখে এখনো নেশা। সে তাকিয়ে আছে নীলার দিকে। শাড়ি পরা অবস্থায় তাকে আকর্ষণীয় লাগছে। অভ্র কিছুতেই সামলাতে পারছে না নিজেকে। সে হাত বাড়িয়ে নীলার কোমর স্পর্শ করে। নীলা কেঁপে উঠে অভ্রের দিকে তাকাতেই অভ্র একটানে নীলাকে তার কোলে বসিয়ে কিস করতে লাগলো। নীলা অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। অভ্র সামনের পর্দাটা টান দিয়ে নামিয়ে দিল। ড্রাইভার নিজেও হা হয়ে গেছে অভ্রের কাণ্ডে। অভ্র পাগলের মতো কিস করতে করতে সারা শরীরে হাত দিয়ে স্পর্শ করতে লাগলো। নীলা কোনো মতে নিজেকে ছাড়িয়ে বলল, অব্র কি করছো তুমি বুঝতে পারছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা কেন খারাপ হবে? আমি তো মারছি না, আদর করছি। তোমার মাথা খারাপ হয়ে গেছে, কি বলছো সেটাও বুঝতে পারছো না। অভ্র কিস করতে করতে শাড়ির আঁচল সরিয়ে ফেললো। নীলা আরো ভয় পেয়ে গেল। অভ্রের হাত ধরে আটকাতে চাইলে পারে না। অভ্র বুকে গলায় কিস করতে লাগলো। নীলা আর উপায় না পেয়ে একদম চুপ হয়ে গেল। সে জানে অভ্রের সাথে পারবে না, এমনিতেই ছেলে মানুষ তার উপর নেশা করেছে। অভ্রের শক্তি দ্বিগুণ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। অভ্র আস্তে আস্তে নিজেই নিস্তেজ হয়ে নীলার বুকে ঢলে পড়ে। নীলা এবার একটু হাফ ছাড়লো, অভ্রকে শুয়ে দিল সিটে, তারপর নিজের শাড়ি ঠিক করে নিল। এই অবস্থায় আর অভ্রের বাড়ি নিয়ে গেল না, তার নিজের বাড়িতে নিয়ে আসলো। সেখানে তার মা বাবা আর বোন থাকে। ভোরের নরম আলো জানালার ফাঁক দিয়ে ঘরে এসে পড়েছে। চারপাশটা একদম শান্ত, একটু অচেনা, একটু ভারী। অভ্র ধীরে ধীরে চোখ খুলে, মাথাটা ভারী লাগছে। সে কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকে, তারপর ধীরে ধীরে উঠে বসে। চারপাশ ভালো করে তাকাতেই তার ভ্রু কুঁচকে যায়। এটা আমার রুম না? সে আবার চারিদিকে তাকায়। সোফা, পর্দা, সাজসজ্জা সবকিছুই অচেনা, কিন্তু খুব দ্রুতই পরিচিত একটা অনুভূতি মাথায় আসে। সে আস্তে করে বলে ওঠে, এটা নীলার বাসা।
এক মুহূর্তের জন্য তার মাথায় গত রাতের কিছু টুকরো ছবি ভেসে ওঠে। রেস্টুরেন্ট, ড্রিঙ্ক, সেই দৃষ্টি আর সে হঠাৎই মাথায় হাত দেওয়া। ও শিট, আমি এটা কি করলাম? তার বুকের ভেতরটা ধক করে ওঠে। সে নিজেই যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না। এখন তো ও আমার সাথে কথাই বলবে না, একদমই না। ঠিক তখনই দরজার বাইরে হালকা পায়ের শব্দ। দরজা খুলে ভেতরে ঢুকে আসে এক তরুণী, মুখে কৌতূহল আর হালকা হাসি। ভাইয়া উঠে পড়েছেন? অব্র একটু চমকে উঠে তারপর দ্রুত নিজেকে সামলে নেয়। তারপর হালকা হাসি দিয়ে বলে, কেমন আছো মিতু? ভালো ভাইয়া। আপনি তো আমাদের বাড়িতে আসেনি না, আমাদের ভুলেই গেছেন নাকি? কাজের চাপ, তাই সময় পাই না। ড্রিঙ্ক করতে পারেন না, করেছেন কেন? আপু অনেক রেগে আছে। এই কথাটা শোনার সাথে সাথে অব্রর মুখ একটু থমকে যায়, তার চোখ একটু নিচে নেমে আসে। মিতু আবার কৌতূহলী হয়ে বলে, আপুকে কি খুব বিরক্ত করেছেন ভাইয়া? অব্র কিছু বলার আগে থেমে যায়। তার মনে আবার সেই রাতের দৃশ্য ভেসে ওঠে। নীলার চোখ, তার ভয়, তার রাগ। অব্র হালকা নিঃশ্বাস ফেলে। হয়তো একটু বেশি হয়ে গেছে। মিতু কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর কিছু না বলে মাথা না ঘুরিয়ে চলে যায়। আর অব্র সে চুপচাপ বসে থাকে। তার মাথায় একটাই চিন্তা ঘুরছে, এখন নীলার সামনে গেলে কি হবে। আর ঠিক সেই মুহূর্তে ঘরের বাতাসটা যেন আরো ভারী হয়ে যায়, কারণ গল্পটা এখানেই শেষ না, এটা এখনো শুরু। নীলা ধীরে ধীরে রান্নাঘর থেকে এক গ্লাস লেবুর শরবত হাতে নিয়ে এসে অব্রের সামনে রাখ। তার মুখটা শান্ত, কিন্তু চোখের ভিতরে এখনো আগের রাতের রাগ আর অভিমানের ছাপ স্পষ্ট। অব্র এক মুহূর্তে চুপ করে তাকিয়ে থাকলো গ্লাসটার দিকে, তারপর ধীরে ধীরে বলল, কাল রাতের জন্য আমি সত্যিই সরি নীলা। আমি বুঝতে পারিনি আমি কি করে ফেলেছি। সরি বললেই কি সব ঠিক হয়ে যায় নাকি অব্র? মানুষ ভুল করে আবার সরি বলে সবকিছু মুছে ফেলে, এমনটা কি সহজ? অব্র মাথা নিচু করে ফেললো, কণ্ঠটা একদম শান্ত আর ভারী হয়ে এলো। আমি আর এমন কিছু করব না, বিশ্বাস করেন, জীবনে আর না। নীলা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর শরবতের গ্লাসটা একটু এগিয়ে দিয়ে বলল, আগে খাও, কথা পরে হবে। খালি পেটে নাটক করতে ভালো লাগে না আমার। অব্র একটু থেমে তাকালো তার দিকে, তারপর ধীরে ধীরে শরবতের গ্লাসটা হাতে নিল। এক চুমুক খেলেই বুঝলো নীলা ইচ্ছে করেই স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু ভেতরে এখনো কষ্ট জমে আছে তার। এদিকে নীলা হঠাৎ একটু দূরে সরে গিয়ে আবার বলল, গোসল করে বের হবে, বাবার একটা পোশাক দিয়েছি, পরে নাও। এইভাবে বসে থাকলে সবাই দেখলে কি ভাববে বলো তো? অব্র মাথা নাড়িয়ে সম্মতি দিল। তার চোখে এক ধরনের অপরাধবোধ কাজ করছে। সে বুঝতে পারছে এই মুহূর্তে বেশি কথা বললে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। অব্র ধীরে উঠে দাঁড়িয়ে বলল, আমি গোসল করে আসছি নীলা, তারপর আমরা কথা বলবো। প্লিজ একটু সময় দিন আমাকে। নীলা আর কিছু বলল না, শুধু পাশ ফিরে দাঁড়িয়ে রইলো। কিন্তু তার হাতের আঙ্গুল একটু কেঁপে উঠলো, যা অব্র দেখতে পেল। আর অব্র ধীরে ধীরে বাথরুমের দিকে এগিয়ে গেল। মনে মনে একটাই ভাবনা, এই ভুলটা ঠিক করা তার জন্য এখন সবচেয়ে বড় লড়াই। নীলার বাসার উঠোনে তখন সকালটা যতটা শান্ত ছিল, মুহূর্তেই যেন সেই শান্তি ভেঙে গেল। পাশের বাড়ির 2-3 মহিলা একসাথে এসে দাঁড়িয়েছে দরজার সামনে, চোখে কৌতূহল, মুখে কটাক্ষ আর কণ্ঠে অকারণ উত্তেজনা। একজন মহিলা একটু এগিয়ে এসে বলল, শুনলাম এ বাড়িতে নাকি নতুন একটা ছেলে এসেছে, তাও আবার রাতে ছিল। ঘটনা কি বলেন তো? নীলা তো বিধবা মেয়ে, আর ওর ছোট বোনও আছে এখানে। তাহলে ছেলেটা কে? নাকি নীলা নতুন কোনো নাগর জুটাইছে? কথাটি শেষ হতেই বাতাস যেন ভারী হয়ে গেল। নীলা রান্নাঘর থেকে বের হয়ে এল, তার চোখে স্পষ্ট রাগের আগুন, কিন্তু মুখে সে অস্বাভাবিক ঠান্ডা থাকার চেষ্টা করলো। নীলা একটু এগিয়ে এসে শক্ত গলায় বলল, যাকে খুশি তাকে আমি আমার বাড়িতে আনবো, তাতে আপনার কি সমস্যা? আপনার কি আমার জীবন চালানোর দায়িত্ব আছে? অন্যায় করে আবার বড় কথা বলে। সমাজের নিয়ম আছে না, রাতের বেলায় পরপুরুষ এনে রাখো, আর এখন সাহস দেখাও। নীলার চোখ তখন রাগে লাল হয়ে উঠল, কণ্ঠটা একটু কেঁপে গেলেও সে থামলো না। সমাজের নিয়ম আপনি আমাকে শেখাবেন না। আপনি আগে নিজের ঘরের খবর নিন, আমার জীবন আমি বুঝে নেব। কথা বাড়তেই আশেপাশে আরো 2-1 জড়ো হতে শুরু করলো। পরিবেশটা একদম উত্তেজনাপূর্ণ হয়ে উঠলো। ঠিক তখনই নীলার মা দ্রুত এগিয়ে এলেন, তার মুখে বিরক্তি আর কঠোরতা দুটোই একসাথে। নীলার মা বলল, আপনার লজ্জা করে না? অন্যের বাড়িতে এসে এমন ফালতু ঝগড়া করেন কিভাবে? আর ব্যক্তিগত বিষয়ে এভাবে নাক গলানো অধিকার আপনাকে কে দিল? আমরা তো এলাকার ভালো চাই, তাই বলছি। মেয়ে মানুষ, বাড়িতে ছেলে ঢুকালে মানুষ প্রশ্ন করবেই। প্রশ্ন করার অধিকার আছে মানে যা খুশি বলবেন? প্রমাণ ছাড়া কারো চরিত্র নিয়ে কথা বলবেন? এবার আপনি দয়া করে এখান থেকে যান। চারপাশে নীরবতা নেমে এলো। নীলা এক পাশে দাঁড়িয়ে আছে, তার বুকের ভেতর রাগ আর অপমান একসাথে জমে আছে, কিন্তু সে আর কিছু বলল না, কারণ সে জানে এখন একটা ভুল শব্দ পুরো পরিস্থিতি আরো খারাপ
করে দিতে পারে। আর ভেতরে ঘরের দিক থেকে সব শুনছিল অভ্র। তার চোখে এক অদ্ভুত অস্থিরতা। এই পরিস্থিতি যে শুধু বাইরে নয়, ভেতরেও ঝড় তুলছে, সেটা সে খুব ভালোই বুঝতে পারছিল। নিজের মেয়ের চরিত্র ডাকতে এখন আমাদের বের করতে দিতে চাইছেন? কি সুন্দর বিচার! সত্যি কথা বললেই দোষ হয় নাকি? নীলার মা কিছু বলার আগেই পরিবেশটা আরো উত্তপ্ত হয়ে উঠল। নীলা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার আর কিছু বলার আগেই ভেতরের দরজা খুলে গেল। অভ্র ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। তার মুখটা শান্ত, কিন্তু চোখে এক অদ্ভুত দৃঢ়তা, যেন অনেকক্ষণ ধরে চুপ করে থাকা একটা মানুষ আর এখন আর সহ্য করতে পারছে না। সে সামনে এসে দাঁড়াতেই কয়েকজন মহিলা একসাথে বলে উঠল, ওরে বাবা, এ তো সেই ছেলে রাতে যে ওই বাড়িতে ঢুকছিল। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই। এখন আবার বড় বড় করে বেরিয়েছে। কেন, আমি কি আপনার মেয়ের কাছে গেছি নাকি? আপনি কি প্রমাণ নিয়ে এখানে কথা বলছেন? ওরে বাবা, এত দেখি চোরের মায়ের বড় গলা। সারা রাত ফুর্তি করে এখন এসে বড় বড় কথা বলছি। এই কথাটা শুনতেই নীলা চোখ বন্ধ করে ফেললো, যেন অপমানটা সরাসরি তার বুকে এসে লাগলো। নীলার মা সামনে এগিয়ে এলেন, কিন্তু এবার অভ্র আর চুপ রইল না। তার কণ্ঠটা আগের চেয়ে আরো কঠিন হয়ে উঠল। আপনি যা খুশি ভাবতে পারেন, কিন্তু ভিত্তিহীন কথা বলে কারোর সম্মান নষ্ট করার অধিকার আপনার নেই। আমি এই বাড়িতে এসেছি ব্যক্তিগত অধিকারে, আর যদি সত্যি কোনো সমস্যা থাকে তাহলে প্রমাণ নিয়ে আসুন। শুধু কথা দিয়ে কাউকে ছোট করা যায় না। চারপাশে কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। মহিলারা একে অপরের দিকে তাকাতে লাগলো, কিন্তু কেউ আর আগের মতো জোরে কথা বলতে পারছে না। মহিলার কটাক্ষ তখনও থামেনি, বরং অভ্র সামনে এসে দাঁড়াতেই সে আরো সাহস পেয়ে গেল। মহিলা চোখ ছোট করে তীক্ষ্ণ গলায় বলল, কি অধিকারে তুমি এসেছো এখানে, তাও আবার এত রাতে? এটা কি ব্যক্তিগত বাড়ি না কি তোমার নিজের জায়গা? চারপাশে কয়েকজন মহিলা ফিসফিস করতে লাগলো। কেউ কেউ অবিশ্বাসে তাকিয়ে আছে, কেউ আবার কৌতূহলে। অভ্র একদম শান্তভাবে দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো ভয় নেই, বরং এক ধরনের দৃঢ় আত্মবিশ্বাস। একটু থেমে সে পরিষ্কার গলায় বলল, কারণ নীলা আমার স্ত্রী। একটা মুহূর্ত যেন পুরো উঠোন থেমে গেল, বাতাস পর্যন্ত থমকে গেছে মনে হলো। অভ্র আবার একই শান্ত স্বরে বলল, দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে। আমি এখানে আমার স্ত্রীর কাছে এসেছি। মহিলারা একসাথে বিস্মিত হয়ে উঠল। তারা অবাক হয়ে তাকিয়ে বলল, কি? ওর বিয়ে হয়েছে? কবে হলো? ও তো বিধবা। কথাটা শেষ হতেই নীলা যেন এক মুহূর্তের জন্য চোখ তুলে তাকালো। তার মুখে বিস্ময়, রাগ আর লজ্জা সব একসাথে মিশে গেছে। কিন্তু অভ্র একটুও থামলো না। তার গলা এবার আরো কঠিন হয়ে উঠল। সেই কৈফিয়ত আপনাকে দেওয়ার কোনো দরকার আমি মনে করি না। একটু থেমে চারপাশের দিকে একবার তাকিয়ে সে আবার বলল, আর আমার স্ত্রীকে নিয়ে যদি আর একটা অশালীন কথা বলেন তাহলে আমি বাধ্য হব পুলিশে যেতে। সম্মান নষ্ট করার অধিকার কারো নেই। এই কথার পর উঠোনে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। মহিলারা এবার আর আগের মতো জোরে কথা বলতে পারছে না। কেউ কেউ মুখ নামিয়ে ফেললেও কেউ আবার ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। নীলা তখন অভ্রর দিকে তাকিয়ে আছে। তার চোখে এখন আর শুধু রাগ নেই, আছে এক অচেনা ধাপ। বিধবা মেয়ের কবে বিয়ে হলো? আমরা তো কিছুই জানলাম না। আগে জানলে তো আমরা এসব কথা বলতাম না। কথাটা শুনে নীলার চোখে আবার আগুন জ্বলে উঠল। সে সামনে এগিয়ে এসে ঠান্ডা কিন্তু ধারালো গলায় বলল, আপনারা কি আমার গার্জিয়ান যে আপনাদের সবকিছু জানাতে হবে? যারা জানার তারা ঠিক কি জানে, আপনাদের ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই। কথাটা শেষ হতেই মহিলারা একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলো। অপমান আর বিরক্তি মিশে তাদের মুখটা শক্ত হয়ে গেল। আর এক মুহূর্ত দাঁড়িয়েও না থেকে তারা ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে লাগলো। নীলা তাদের চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎই রাগে ঘুরে বাড়ির ভেতরে চলে গেল। তার পায়ের শব্দে পুরো বাড়ি যেন কেঁপে উঠলো। অভ্র কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর চুপচাপ সেও নীলার পেছন পেছন ভেতরে ঢুকলো। রুমে ঢুকতেই নীলা দরজাটা জোরে টেনে বন্ধ করে দিতে নিল। সে তখনও রাগে কাঁপছে। ঠিক সেই মুহূর্তেই অভ্র এগিয়ে এসে দরজাটা আটকে দিল, যেন সে বাইরে বেরিয়ে যেতে না পারে। কেন বিয়ের কথা গোপন করে রেখেছেন? আজকে যা হলো আমি এত কথা শুনলাম আপনার জন্য। নীলা ঘুরে দাঁড়ালো, তার চোখে জমে থাকা রাগ, অভিমান আর ক্লান্তি একসাথে ফুটে উঠল। সে একদম সরাসরি বলল, কারণ আমি এই বিয়ে করতে চাইনি, বাড়ির সবাই জোর করে দিয়েছে, আমি মানি না এই বিয়ে। কথাটা শেষ হতে অভ্রর মুখ শক্ত হয়ে গেল। সে এক ধাপ এগিয়ে গিয়ে নীলার হাত ধরে তাকে কাছে টেনে আনলো। তার কণ্ঠ এখন রাগ আর আবেগে ভারী। কেন মানবেন না? আপনি বুঝেন না আমি আপনাকে কতটা ভালোবাসি? নীলা চোখ তুলে তাকালো, কিন্তু তার চোখে কোনো নরমতা নেই,
শুধু ব্যথা আর সত্য। সে ধীরে ধীরে বলল, আমি এখনো আমার আগের স্বামীকে ভালোবাসি এবং তার জায়গা কেউ নিতে পারবে না। অব্র নীলার কথাটা শোনার পর এক মুহূর্তের জন্য থমকে গেল। তার চোখে জমে থাকা কষ্টটা হঠাৎ রাগে রূপ নিল। সে দাঁতে দাঁত চেপে নীলার দিকে এগিয়ে এলো। কণ্ঠ ভারী হয়ে উঠল। কেন আপনি এমন বলছেন নীলা? আমার ভালোবাসা কি আপনার চোখে পড়ে না? আপনি কি বুঝতে পারেন না আমি কতটা পাগল হয়ে গেছি আপনার জন্য? নীলা মাথা ঘুরিয়ে সরিয়ে নিল। চোখে বিরক্তি আর অস্থিরতা মিশে আছে। নীলা বলে, আমি কিছুই দেখতে চাই না অব্র, তোমার কোনো অনুভূতি, কোনো কথা, কিছুই না। কথাটা শোনার পর অব্র আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে আরো কাছে এসে দাঁড়ালো। কণ্ঠটা এবার ভেঙে বের হলো। আপনি বারবার আমাকে দূরে ঠেলে দিচ্ছেন, কিন্তু আমি কি এত সহজে চলে যেতে পারি? আমি আপনাকে ছাড়া কিছু ভাবতেই পারি না। ছাড়ো আমাকে, আমি এটা চাই না। অব্র থেমে গেল। তার চোখে এখন রাগ না, বরং গভীর যন্ত্রণা। সে এক পা পিছিয়ে গিয়ে বলল, আমি জোর করতে চাই না নীলা, কিন্তু আমি হারতেও চাই না আপনাকে। শুধু একবার আমাকে বোঝার চেষ্টা করুন। ঘরের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আছে। একজন ভালোবাসায় ভেঙে পড়া, আরেকজন অতীতের বন্ধনে আটকে থাকা। আর সেই নীরবতার মধ্যে সম্পর্কটা যেন আরো জটিল হয়ে উঠলো ভালোবাসা আর অভিমানের মাঝখানে দাঁড়িয়ে। রুমের ভেতরে ভারী নীরবতা ভাঙলো হঠাৎ করেই মৃদুর ডাক শুনে। মৃদু দরজার বাইরে দাঁড়িয়ে বলল, আপু ভাইয়া খেতে আসুন, মা ডাকছে সবাইকে। এক মুহূর্তেই পরিবেশটা বদলে গেল। নীলা মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আর অব্র ধীরে ধীরে নিজের জামা ঠিক করতে শুরু করলো। তার মুখে এখন আর আগের মতো রাগ নেই, বরং এক ধরনের ক্লান্ত সিদ্ধান্তের ছাপ। নীলা তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হলো? কিছু না, আমি বাড়ি চলে যাব। খাবে না? ইচ্ছে করছে না। আমার উপর রেগে কি লাভ? আমি কি মনের বিরুদ্ধে কিছু করতে চাই না? এই কথাটা শুনে অব্র ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে এলো। তার চোখে এবার কোনো রাগ নেই, শুধু গভীর এক অভিমান আর ভালোবাসার টান। সে নরম কিন্তু ভারী কণ্ঠে বলল, আমি রাগ করিনি নীলা, আমি শুধু বুঝতে চাই আমি আপনার জীবনে কোথায় দাঁড়িয়ে আছি। আর একটা কথা, আমি আপনার পিছু ছাড়বো না ম্যাডাম। নীলা কিছু বলার আগেই অব্র গড়ে দরজার দিকে এগিয়ে গেল। তার পায়ের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে যেতে লাগলো। নীলা শুধু দূরে দাঁড়িয়ে রইল, চোখে অজানা অস্থিরতা আর বুকের ভেতরে এমন এক টান যেটার নাম সে নিজেও ঠিক বলতে পারছিল না। রুমের ভেতরে সেই ভারী নিঃশব্দ মুহূর্ত পেরিয়ে অব্র ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। তার পায়ের শব্দগুলো যেন পুরো বাড়ি নীরবতাটাকে কেটে যাচ্ছিল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখে ক্লান্তি, অভিমান আর এক ধরনের ভেতরের লড়াই স্পষ্ট। নিচে নেমে আসতেই ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা নীলার মা তাকে দেখে এগিয়ে এলেন। অব্র, কোথায় যাও বাবা? অব্র একটু থেমে দাঁড়ালো। তারপর খুব ভদ্র সংযত গলায় বলল, বাড়িতে যাচ্ছি আন্টি। না খেয়ে কেন যাবে বাবা? তাছাড়া তুমি তো আসলেই না, আজকের দিনটা থেকে যাও না। তার গলায় মায়া, আন্তরিকতা, যেন সত্যিই তিনি চান ছেলেটা কিছু সময় তাদের সাথে কাটাক। কিন্তু অব্র হালকা করে মাথা নিচু করলো। না আন্টি, আজ না, অফিসে একটু কাজ আছে, যেতে হবে। কথাটা বললেও তার গলায় সেই দৃঢ়তা নেই, বরং এড়িয়ে যাওয়ার চেষ্টা। নীলার মা বুঝতে পারলেন কিছু একটা ঠিক নেই। তিনি একটু কাছে এসে নরম গলায় বললেন, কিছু হয়েছে বাবা? অব্র এক সেকেন্ডের জন্য চুপ করে থাকলো। তারপর হালকা একটা হাসি দিল। না আন্টি, কিছু না, আপনি দোয়া করবেন। এই বলে সে আর দাঁড়ালো না, দরজার দিকে এগিয়ে গেল। পেছন থেকে নীলার মা তাকিয়ে রইলেন, তার চোখে একটা চিন্তার ছাপ। আর সিঁড়ির উপরে দাঁড়িয়ে নীলা সে চুপচাপ সবকিছু দেখছে। অব্র একবারও পেছনে তাকালো না, কিন্তু তার চলে যাওয়ার প্রতিটা পদক্ষেপ নীলার বুকের ভিতরে অদ্ভুত এক শূন্যতা তৈরি করে দিয়ে গেল। বাড়ির দরজাটা ধীরে ধীরে খুলে ভেতরে ঢুকলো অভ্র। মুখে ক্লান্তির ছাপ, চোখে ঘুম না হওয়া রাতের ভার, কিন্তু তার চেয়েও বেশি মনের ভেতরের অস্থিরতা। সকালের ঘটনাগুলো বারবার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। নীলার কথা, তার দূরত্ব, তার সে স্পষ্ট অস্বীকার, সবকিছু যেন একসাথে বুকের ভিতরে চাপ সৃষ্টি করছে। ঠিক তখনই রান্নাঘর থেকে তার মা দ্রুত বের হয়ে এলেন, চোখে দুশ্চিন্তা, মুখে উৎকণ্ঠা। কই ছিলি বাবা তুই? সারা রাত ফোনে পাইনি তোকে, কতবার কল দিলাম। মায়ের কণ্ঠে এমন এক টান যা শুনলে বোঝা যায় একটা মা সারা রাত কিভাবে চিন্তায় কাটিয়েছে। অব্র একটু থেমে জুতো খুলতে খুলতে নিচু গলায় বলল, নীলাদের বাসায় ছিলাম মা। কথাটা শুনে মায়ের চোখে অবাক হওয়ার ছাপ ফুটে উঠল। তারপর এক ধরনের স্বাভাবিক কৌতূহল। তাই নাকি? তাহলে ওকে নিয়ে আসলে কেন? বিয়ে হলো কতদিন, এখনো একদিনের জন্য আমাদের বাড়িতে এলো না? এভাবে চলে নাকি বাবা? অব্র এক মুহূর্ত চুপ করে থাকলো। তার চোখে এক ঝলক কষ্ট ভেসে উঠল, কিন্তু সে সেটা লুকোনোর চেষ্টা করল। আনবো মা, একটু সময় যাক। তার গলায় এক ধরনের আশা, আবার এক ধরনের অনিশ্চয়তাও। মা ধীরে ধীরে তার দিকে তাকিয়ে থাকলেন।
যেন ছেলের ভেতরের অস্থিরতাটা বুঝতে পারছেন। সব ঠিক আছে তো বাবা? হুম, সব ঠিক আছে। কিন্তু সত্যিই কি সব ঠিক আছে? তার নিজের মনই যেন তাকে উত্তর দিচ্ছে না। কিছুই ঠিক নেই। একটা সম্পর্ক যেটা কাগজে কলমে শুরু হয়েছে, কিন্তু মনে এখনো জায়গা পায়নি। আর সেই জায়গাটা আদায় করার জন্য অব্র হয়তো এখনো লড়াই করে যাচ্ছে। চুপচাপ একা ফ্রেশ হয়ে ধীরে ধীরে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে এলো অব্র। মুখে পানি দিয়ে এলেও ভেতরের ক্লান্তি আর অস্থিরতা এখনো কাটেনি। চোখের নিচে হালকা দাগ, কিন্তু সে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। ডাইনিং টেবিলে ইতিমধ্যেই বসে আছেন তার মা, বাবা আর ছোট বোন ইরা। সকালের খাবারের গরম ভাব উঠছে, কিন্তু আজ যেন সেই পরিচিত পারিবারিক উষ্ণতাটাও একটু চাপা পড়ে আছে। অব্র চুপচাপ গিয়ে চেয়ার টেনে বসে প্লেটে খাবার নেয়। কিছুক্ষণ নীরবতা, শুধু চামচের হালকা শব্দ। তারপর অব্রর বাবা গলা খাকারি দিয়ে বললেন, অফিস কেমন চলছে? ভালো চলছে। ছোট্ট একটা উত্তর, কিন্তু তাতে যেন অনেক কিছুই লুকানো। বাবা একটু গভীর ভাবে তার দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, তোমার পছন্দ মতো বিয়ে দিলাম, কিন্তু বউকে এখনো বাড়ি আনতে পারছো না। সে কি এই বিয়ে চাইছে না? কথাটা শুনে অব্রর হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। ইরাও খাওয়া থামিয়ে তাকিয়ে আছে, মায়ের চোখেও চিন্তার ছাপ। বাবা আবার বললেন, যদি তাই হয় তাহলে জোর করার কোনো মানে হয় না বাবা। সম্পর্ক জোর করে টেকে না। এই কথাটা যেন সরাসরি অব্রর বুকে গিয়ে লাগে। সে ধীরে ধীরে মাথা তুলে বাবার দিকে তাকায়। তার চোখে এবার এক ধরনের যে দৃঢ়তা। কিছু করার নাই বাবা, আস্তে আস্তে সব ঠিক হবে। তবুও আমি ওকে ছাড়তে পারবো না। টেবিলে আবার নীরবতা নেমে আসে। বাবা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকেন, যেন ছেলের চোখে কিছু খুঁজছেন। মা নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলেন, আর ইরা চুপচাপ ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। ডাইনিং টেবিলে নীরবতা ভেঙে ধীরে ধীরে কথা বললেন অব্রর বাবা। তার কণ্ঠে ছিল অভিজ্ঞতার ভার, আর ছেলের জন্য এক ধরনের চিন্তা। যা করার ভেবে চিন্তা করো, সময় কিন্তু বারবার ফিরে আসে না। এই কথাটা যেন সরাসরি অব্রর মনে গিয়ে লাগে। সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মাথা তুলে বাবার দিকে তাকায়, চোখে সেই আগেই দৃঢ়তা। চিন্তা করো না বাবা, আমি সামলে নিব। কথাটা বললেও ভেতরে ভেতরে সে জানে এই সামলানোটা এত সহজ না। তারপর ধীরে ধীরে খাওয়া শেষ করে পানি খেয়ে উঠে দাঁড়ায়, মায়ের দিকে একবার তাকায়, বোনের মাথায় হালকা করে হাত রাখে, তারপর ব্যাগটা নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। একটা নতুন দিন, কিন্তু তার ভেতরে ঝড়টা এখনো থামেনি। অফিসের সামনে গাড়ি থামাতে আবার সেই পরিচিত ব্যস্ততা। লোকজন আসছে যাচ্ছে। অব্র ধীরে ধীরে ভেতরে ঢোকে। ঠিক তখনই তার সহকর্মী রাতুল সামনে এসে দাঁড়ায়, মুখে তার চিরচেনা হাসি। কি ভাই, আজ এত লেট? শ্বশুর বাড়ি গেছিলাম। ধুর ভাই, মজা করো না। সত্যি তো বললাম, বিশ্বাস না করলে আমার কি দোষ? রাতুল আবার হেসে মাথা নাড়ে। তার কাছে এটা এখনো একটা মজা। সে ভাবতেই পারছে না এই মজার ভেতরে লুকিয়ে আছে একটা জটিল সম্পর্ক, একটা অসম্পূর্ণ বিয়ে, আর একজন মানুষের একতরফা ভালোবাসার লড়াই। অফিসের দরজা দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতেই অব্রর চোখে আবার সেই পরিচিত দৃঢ়তা ফিরে আসে। ব্যক্তিগত ঝড় থাকলেও কাজের জায়গায় সে কখনো হার মানে না। অফিসের ভিতরে ধীরে ধীরে কাজের গতি বেড়ে যায়। সবাই নিজ নিজ ডেস্কে বসে কম্পিউটারের সামনে ঝুঁকে পড়েছে। কেউ ফাইল দেখছে, কেউ টাইপ করছে। অব্র চুপচাপ নিজের কাজ শুরু করে দেয়, যেন সকালে সব ঘটনা, সব ঝড় এই কাজের ভিড়ে কোথাও চাপা পড়ে যায়। সময়টা কেটে যাচ্ছিল একঘেয়ে ছন্দে। ঠিক তখনই অফিসের মেইন দরজা দিয়ে ভেতরে ঢুকে নীলা। এক মুহূর্তেই পুরো পরিবেশ বদলে যায়। যারা একটু আগে গল্প করছিল তারা হঠাৎ করেই সিরিয়াস হয়ে যায়। কিবোর্ডে শব্দ বাড়তে থাকে, ফাইলের পাতা উল্টানোর শব্দ শোনা যায়। কারণ সবাই জানে নীলার সামনে কাজ ঠিক না থাকলে বকা খাওয়া নিশ্চিত। নীলা ধীরে ধীরে হেঁটে যাচ্ছে, তার হাতে ফাইল, চোখে সেই চিরসেনা করা দৃষ্টি। আজও সে আগের মতোই শক্ত, কঠিন। কেউ বুঝতেই পারছে না এই মেয়েটার ভেতরে গতকাল থেকে কত কিছু চলছে। অব্র মাথা নিচু করে কাজ করছে, কিন্তু নীলা পাশ দিয়ে যাওয়ার সময় এক সেকেন্ডের জন্য তার চোখ উঠে যায়। দুজনের চোখে চোখ পড়ে। একটা ছোট্ট মুহূর্ত যেখানে অনেক কথা, কিন্তু কোনো শব্দ নেই। নীলা থামে না, হাঁটতে হাঁটতেই গম্ভীর গলায় বলে, অব্র কেবিনে আসো, কাজ আছে। কথাটা বলেই সে আর পেছনে তাকায় না, সোজা নিজের কেবিনে ঢুকে যায়। অফিসে আবার চাপা গুঞ্জন। কেউ কেউ চুপচাপ একে অপরের দিকে তাকায়, কারণ তারা জানে এই ডাকে কিছু একটা আছে। অব্র কয়েক সেকেন্ড চুপ করে বসে থাকে, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, শার্টটা ঠিক করে একটা গভীর শ্বাস নেয়, আর কেবিনের দিকে হাঁটা শুরু করে। অব্র কেবিনের সামনে এসে এক মুহূর্ত থেমে গেল। ভেতরে ঢোকার আগে যেন নিজেকে একটু গুছিয়ে নিচ্ছে। তারপর হালকা করে দরজায় নক করলো। ভেতর থেকে ঠান্ডা গলায় ভেসে এলো, আসো। অব্র দরজা খুলে ভেতরে ঢুকে। নীলা তখন টেবিলের উপর ফাইল ছড়িয়ে বসে আছে, চোখ নিচু, পুরো মনোযোগ কাজে। সে একবারও তাকায় না, সরাসরি বলল, নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করতে হবে।
ওরা একটু অন্যরকম কিছু চায়, এমন কিছু যেটা আগে কোথাও হয়নি। ঠিক আছে, চেষ্টা করব। কথাটা শেষ হতেই নীলা হঠাৎ মাথা তুলে তাকায়। তার চোখে কঠোরতা, কণ্ঠে চাপা রাগ। চেষ্টা না, হতেই হবে। সবাইকে বলে দাও কোনো ভুল হলে চাকরি হারাবে। কেবিনের ভেতরের পরিবেশটা আবার ভারী হয়ে ওঠে। অব্র কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে, টেবিলের একদম কাছে এসে দাঁড়ায়। তার চোখ সরাসরি নীলার দিকে। কথায় কথায় চাকরি হারানোর ভয় দেখান কেন? প্রশ্নটা সরাসরি আর একটু চ্যালেঞ্জের মতো। নীলা ভ্রু কুঁচকে তাকায়। ভয় দেখালেই ঠিকমতো কাজ করে। দুজনের চোখে চোখ, একজন কঠিন হতে চাইছে, আরেকজন বুঝতে চাইছে এই কঠিনতার আড়ালে আসলে কি লুকিয়ে আছে। কেবিনের ভেতরে বাতাসটা আবার ভারী হয়ে উঠেছে। নীলা ফাইলটা বন্ধ করে ঠান্ডা গলায় বলল, এইভাবে তাকিয়ে না থেকে বাইরে গিয়ে সবাইকে বলো কাজ যেন ঠিক হয়। আমি কোনো ভুল চাই না। অব্র কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি, যেখানে জেদ আছে, ভালোবাসা আছে, আর একটু দুষ্টুমিও। সে ধীরে ধীরে এক পা এগিয়ে আসে, নীলার একদম কাছে গিয়ে দাঁড়ায়। অব্র নিচু গলায় বলল, যাব, তবে তার আগে বউকে একটু আদর করে যাই। কথাটা শুনেই নীলা চোখ বড় বড় করে তাকায়। রাগে তার চোখ মুখ লাল হয়ে ওঠে। অব্র, এটা অফিস, বাড়াবাড়ি করবে না। অব্র হালকা হাসে, তার চোখে সে নির্ভীক দৃষ্টি। সে আরো একটু ঝুঁকে খুব কাছ থেকে বলে, বাড়াবাড়ি না ম্যাডাম, এটা ভালোবাসা। এই হঠাৎ কাছাকাছি আসাটা, এই গলার স্বর, নীলার বুকের ভিতরটা কেমন যেন কেঁপে ওঠে। অব্র একটু ঝুঁকে নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগে। সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। অব্র আর কিছু না বলে সোজা হয়ে দাঁড়ায়, একবার গভীর ভাবে তার দিকে তাকায়, তারপর ঘুরে দরজার দিকে হাঁটা দেয়। দরজা খুলে বের হয়ে যায়। কেবিনের ভেতরে নীলা একা দাঁড়িয়ে থাকে। তার হাত কাঁপছে হালকা, শ্বাস একটু ভারী। সে বুঝতে পারছে এই ছেলেটা তাকে শুধু রাগায় না, ভেতর থেকেও নাড়িয়ে দেয়। আর এই নাড়ানো অনুভূতিটাই তাকে সবচেয়ে বেশি অস্থির করে তুলছে। কেবিনের ভেতরে আবার সে আগের মতো নীরবতা, কিন্তু এই নীরবতার ভেতরেও যেন অদ্ভুত একটা অস্থিরতা ঘুরপাক খাচ্ছে। নীলা নিজের চেয়ারটায় বসে ফাইলের পেজ উল্টাচ্ছে, চেষ্টা করছে পুরো মনটা কাজে লাগাতে, কিন্তু বারবার তার মনটা অন্যদিকে সরে যাচ্ছে। ঠিক তখনই দরজায় হালকা নক। আসো। একজন মেয়ে স্টাফ ভেতরে ঢুকে আসে, হাতে একটা ফাইল, মুখে হালকা নার্ভাস ভাব। এই ফাইলটা একটু দেখবেন? নীলা মাথা নাড়িয়ে ফাইলটা নেয়, চোখ নামিয়ে মন দিয়ে দেখতে শুরু করে। সবকিছু যেন আবার স্বাভাবিক হয়ে আসছিল, কিন্তু হঠাৎই মেয়েটা একটু দ্বিধা নিয়ে সামনে দাঁড়িয়ে থেকে বলে উঠল, ম্যাডাম, আপনার ঠোঁটে কি হয়েছে? এই একটা প্রশ্নেই নীলার বুক ধক করে উঠল। তার হাতের ফাইলটা এক সেকেন্ডের জন্য থেমে গেল। মনে পড়ে গেল একটু আগে সে মুহূর্ত, অভ্র, তার হঠাৎ করে কাছে আসা। নীলা দ্রুত নিজেকে সামলে নেয়, চোখ নামিয়ে স্বাভাবিক গলায় বলে, কিছু না, একটু চুলকেছি। মেয়েটা কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারলো না। সে একটু তাকিয়ে থেকে আবার বলে, কিন্তু ম্যাডাম, মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে। এই কথাটা শুনতেই নীলার মুখ লাল হয়ে ওঠে। লজ্জা, রাগ আর অস্বস্তি একসাথে কাজ করে। সে হঠাৎই চোখ তুলে তাকায়, কড়া গলায় বলে, তোমার কাজকে সব খেয়াল করা। সরি ম্যাডাম, আমি আসলে। ফাইলটা ঠিক করে নিয়ে আসো, তারপর কথা বলো। মেয়েটা আর এক মুহূর্তও দাঁড়ায় না, তাড়াতাড়ি ফাইল নিয়ে বের হয়ে যায়। কেবিনের দরজা বন্ধ হয়ে যায়। নীলা একা বসে থাকে, ধীরে ধীরে হাত তুলে নিজের ঠোঁটে ছোঁয়ায়। একটা অদ্ভুত অনুভূতি, রাগ, লজ্জা আর কোথাও যেন অজানা কাঁপুনি। সে চোখ বন্ধ করে ফেলে, মনে মনে বলে, এই ছেলেটা আমাকে পাগল করে দেবে। কিন্তু সত্যিটা হলো, সে যতই নিজেকে দূরে রাখতে চায়, অব্র ততই তার ভেতরে জায়গা করে নিচ্ছে। অফিসের ব্যস্ততা ধীরে ধীরে একটু কমে এসেছে। ঘুরিয়ে কাটা লাঞ্চ টাইমে পৌঁছাতেই সবাই একে একে নিজের কাজ থামিয়ে খাবারের কথা ভাবতে শুরু করেছে। কিন্তু নীলার কেবিনে এখনো কাজের চাপ। সে ফাইলের উপর ঝুঁকে আছে, যেন নিজের মনটাকেও কাজের মধ্যে ডুবিয়ে রাখতে চাইছে। ঠিক তখনই দরজায় হালকা নক। আসো। দরজা খুলে ভেতরে ঢুকে অভ্র, মুখে সেই পরিচিত হালকা হাসি, কিন্তু চোখে আজও সেই জেদি টান। সে একদম সামনে এসে দাঁড়িয়ে বলল, চলুন খাবো। খাও, আমি কি তোমার মুখ বেঁধে রাখছি? বউয়ের সাথে খাবো। এই কথাটা শুনতেই নীলা চোখ তুলে তাকায়, রাগে তার দৃষ্টি কড়া হয়ে যায়। মেজাজ গরম করো না অব্র, কেউ শুনলে কিন্তু খুন করে ফেলবে। আমার কথা না শুনলে কিন্তু মাইক নিয়ে সবাইকে বলে দিব। ভয় দেখাচ্ছ? আমি ভয় দেখাই না, সত্যি বলছি। জনের চোখে চোখ, একটা অদ্ভুত টানা পড়েন। শেষে নীলা বিরক্ত হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। বাইরে যেতে পারবে না, রুমে খাবার দিতে বলো। অব্র ঠোঁটের কোণে হালকা হাসি টানে। সে জানে এটা না, এটা তার নিজের মতো করে। হ্যাঁ, আর এই ছোট ছোট জেদ, এই খুনছুটি তাদের সম্পর্কটাকে ধীরে ধীরে অন্য একদিকে নিয়ে যাচ্ছে। নীলার কথা শুনে অব্র আর দেরি করলো না,
দরজা খুলে বাইরে বের হয়ে পিয়নকে ডাক দিল। কিছুক্ষণ পরে পিয়ন ট্রে ভর্তি নানান রকম খাবার নিয়ে কেবিনে ঢুকে পড়লো। গরম ভাত, কারি, স্যালাড সব সুন্দর করে সাজা। পিয়ন খাবারগুলো টেবিলে রেখে চুপচাপ বের হয়ে গেল। অভ্র দরজার দিকে এগিয়ে গিয়ে ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিল। তারপর একটুখানি থেমে লক করে দিল। ঘরের ভেতরে পরিবেশটা হঠাৎ করে একটু অন্যরকম হয়ে গেল। নীলা কুচকে তাকালো। দরজা বন্ধ করলে কেন? অভ্র কিছু না বলে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। চোখে সেই দুষ্টু ছিলে। তারপর একদম কাছে এসে হালকা গলায় বলল, খাইয়ে দিন। এই কথাটা শুনে নীলা একদম হতবাক। সে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি যাতা বলছো এসব? যাতা না, বউয়ের হাতে খেতে চাইছি, বাসর করতে তো চাইছি না। লজ্জা করে না এসব বলতে? বউয়ের সামনে লজ্জা পেলে তো জীবনে বাবা হতে পারবো না। কথাটা শুনে নীলা একদম থমকে যায়। রাগ, লজ্জা, অস্বস্তি সব একসাথে এসে তাকে আটকে দেয়। সে মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু তার কান লাল হয়ে উঠেছে। অভ্র চুপচাপ দাঁড়িয়ে তার প্রতিক্রিয়া দেখছে। তার চোখে এখন শুধু দুষ্টুমি না, আছে অপেক্ষা। একটা ছোট্ট স্বীকারোক্তির অপেক্ষা, যেটা নীলা এখনো দিতে রাজি না। নীলা আর কথা বাড়ায় না। সে জানে এই দরজা বন্ধ থাকা অবস্থাটা বেশিক্ষণ চললে অফিসের ভেতর ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আর সে কখনোই চায় না নিজের ইমেজ বা পরিবেশ অযথা জটিল হোক। চুপচাপ উঠে গিয়ে হাত ধুয়ে নিল। পানির শব্দটা কেবিনে হালকা প্রতিধ্বনি তুলল। তারপর সে টেবিলের পাশে এসে দাঁড়ালো। অভ্র বসে আছে ঠিক তার সামনে। নীলা একদম নিয়ন্ত্রিত ভঙ্গিতে খাবার তুলে দিতে শুরু করলো, একের পর এক লোকমা। আর অভ্র সে এক মুহূর্তও দেরি না করে খেতে শুরু করলো। কিন্তু তার চোখ সবসময় নীলার মুখেই আটকে আছে। মাঝে মাঝে সে নীলার আঙ্গুলের উপর হালকা করে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। ছোট্ট একটা চুমো, আবার খাচ্ছে, আবার চুমো। নীলা একবার চোখ কুঁচকে তাকায়। রাগে চোখ আগুনের মতো হয়ে যায়। কিন্তু অভ্রের কাছে সেটা যেন কোনো প্রতিক্রিয়াই না, বরং সে আরো স্বাভাবিকভাবে খেতে থাকে। তার মধ্যে কোনো ভয় নেই, নেই কোনো দ্বিধা, শুধু আছে নিজের মতো করে ভালোবাসার এক জেদি প্রকাশ। অভ্র হালকা গলায় বলল, আপনি খান। আগে তুমি খেয়ে বিদায় হও, কেউ দেখলে কি হবে? অভ্র থেমে যায় না। সে ধীরে ধীরে মাথা তুলে নীলার দিকে তাকায়। তার চোখে এক অদ্ভুত নিশ্চয়তা। তারপর খুব শান্ত গলায় বলে, কিছু হবে না, সবাই জানবে আমার একটা বউ আছে। এই কথাটা যেন নীলার ভিতরের দেয়ালে ধাক্কা দেয়। সে কিছু বলতে গিয়েও থেমে যায়। কারণ এই বউ শব্দটা শুধু পরিচয় না, এটা অভ্রের দৃষ্টিতে একটা অধিকার, একটা দাবি আর এক অদ্ভুত ভালোবাসার স্বীকারোক্তি। নীলা মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু এবার আর আগের মতো শক্ত থাকতে পারে না। তার চোখের ভেতর অজান্তে একটা নরমতা এসে পড়ে। আর অভ্র তখনও চুপচাপ খেয়ে যাচ্ছে, যেন এই মুহূর্তটাই তার জন্য সবচেয়ে স্বাভাবিক পৃথিবী। অফিস ক্যান্টিনে তখন লাঞ্চের ভিড়। টেবিলগুলোতে হালকা হইচই, চায়ের কাপের শব্দ আর স্টাফদের অকারণ আড্ডা। এক কোণে বসে আছে সেই মেয়ে স্টাফ। প্লেটে খাবার নিয়ে বসলেও তার মন যেন খাবারে নেই। চোখে একটা অন্যরকম উচ্ছ্বাস, যেন কোনো গোপন খবর সে ধরে ফেলেছে। সে সামনে ঝুঁকে ধীরে ধীরে বলল, জানিস আজ আমি কি দেখেছি? কি দেখলি? মেয়েটা একটু থেমে তারপর নিচু গলায় যেন বড় কোনো রহস্য ফাঁস করছে। জানিস ম্যাডামের ঠোঁট আজ একটু ফুলা ছিল, দেখে মনে হচ্ছিল কেউ কিস করেছে। ম্যাডাম তো বিধবা, এইসব কি বলছিস? কি জানি, কিন্তু অভ্র স্যারের সাথে এমন ঢলাঢলি করে মাঝে মাঝে দেখে মনে হয় ওদের মধ্যে কিছু চলছে। আর জানিস মাঝে মাঝে দেখি ওরা কেমন করে যেন একে অপরকে তাকায়, একদম আলাদা টাইপের। ক্যান্টিনের হালকা শব্দের ভেতরেও এই কথাগুলো যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। কেউ হাসে, কেউ চুপ হয়ে যায়, কেউ আবার কৌতূহলী চোখে একে অন্যের দিকে তাকায়। আর বাস্তবতাটা না জেনেই গল্প তৈরি হতে শুরু করে। একটা সত্যের উপর দাঁড়িয়ে নয়, বরং শুধু দেখা আর ধারণার উপর। অভ্রের খাওয়া শেষ হয়ে গেছে। টেবিলের প্লেট প্রায় খালি, কিন্তু তার চোখ এখন নীলার দিকেই স্থির। নীলা এক মুহূর্ত চুপ করে থেকে ঠান্ডা গলায় বলল, তুমি চলে যাও, আমি খাবো। অভ্র চেয়ার থেকে উঠে না, বরং হালকা হেসে নীলার দিকে তাকিয়ে বলে, আপনার খাওয়া দেখতে চাই। অভ্র, সবসময় এত জেদ ভালো না। অভ্র একটুও নড়ে না, বরং এক পা এগিয়ে আসে। তার চোখে সেই পুরনো দুষ্টু ঝিলিক। আচ্ছা, তাহলে একটা কিস করতে দিন, চলে যাব। সত্যি? এই কথাটা শুনে নীলা একদম তাকিয়ে থাকে, রাগী চোখে, কপালে ভাঁজ। লজ্জা করে না এসব বলতে? কিন্তু অভ্র থামে না। সে ধীরে ধীরে নীলার আরো কাছে আসে, এত কাছে যে তাদের শ্বাসও যেন মিশে যায়। আর পরের মুহূর্তে সে নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। একটা গভীর দীর্ঘ চুমো, প্রায় 2 মিনিট। নীলা প্রথমে বাধা দিতে চাইলেও শেষ পর্যন্ত স্থির হয়ে যায়। তার রাগ, তার প্রতিবাদ সব যেন ওই এক মুহূর্তে
কোথাও হারিয়ে যায়। অব্র ধীরে ধীরে দূরে সরে আসে, তার চোখে তৃপ্তি, শান্তি। সে হালকা হাসি দিয়ে বলে, খাবার পরিপূর্ণ হলো, এটা ছাড়া পেট ভরছিল না। তারপর সে চলে যায়। আর নীলা শুধু বসে থাকে চুপচাপ, চোখে রাগ থাকলেও বুকের ভেতর অজানা এক অস্থিরতা, যেটা সে নিজেও পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ 15টা দিন। এই 15 দিনে অফিসে কাজের চাপ যেমন ছিল তেমনই ছিল নতুন প্রজেক্ট নিয়ে দৌড়চাপ, মিটিং আর রাত জেগে রিপোর্ট তৈরির ব্যস্ততা। অব্র আর নীলা দুজনেই নিজেদের মতো করে এই প্রজেক্টকে সফল করার জন্য একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত পরিশ্রম করেছে। অবশেষে আজ সেই অপেক্ষার দিন, যে প্রজেক্ট নিয়ে এত পরিশ্রম, এত টেনশন, সেটার ফল এসেছে। বায়ার পুরো মাল পাশ করে দিয়েছে। অফিসের ভিতর এক মুহূর্তেই যেন খুশির ঢেউ ছড়িয়ে পড়লো। স্টাফরা একে অন্যকে অভিনন্দন জানাতে লাগলো, কেউ হাসছে, কেউ হাততালি দিচ্ছে। পুরো পরিবেশটাই বদলে গেছে এক নিমিষে। নীলার কেবিনে সেই খবর পৌঁছাতেই সে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তারপর ধীরে ধীরে মুখে এক হালকা সন্তুষ্টির হাসি ফুটে উঠলো। এটা শুধু তার জন্য নয়, এটা পুরো টিমের সাফল্য। আর এই সাফল্যের পেছনে অব্রের পরিশ্রমও সে অস্বীকার করতে পারে না। ঠিক তখনই অফিসের মালিক উপস্থিত হলেন। কেবিনে ঢুকেই তিনি চারপাশে একবার তাকিয়ে বললেন, এই সাফল্য আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, সবাই ভালো কাজ করেছে। তারপর তিনি একে একে ঘোষণা দিতে শুরু করলেন। নীলাকে আজ থেকেই প্রমোশন দেওয়া হলো, তার দায়িত্ব আরো বাড়ানো হলো। আর অভ্রকেও একইভাবে প্রমোশন দেওয়া হলো, তার কাজ এই প্রজেক্টে খুব গুরুত্বপূর্ণ ছিল। অফিসে আবারও খুশির ঢেউ, সবাই হাততালি দিচ্ছে। নীলা একবার অব্রের দিকে তাকালো, চোখে অদ্ভুত একটা শান্ত দৃষ্টি, যেন এই সাফল্য শুধু অফিসের না, তাদের দুজনেরও এক নীরব জয়। মালিক এরপর হালকা হেসে বললেন, আর সবাইকে একটা ছোট সারপ্রাইজ, আগামী 2 দিনের জন্য পুরো টিম সিলেট ট্যুরে যাবে। এই কথাটা শোনার পর পুরো অফিসে আনন্দে চিৎকার পড়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারছে না কাজের সাফল্যের সাথে সাথে এমন একটা ট্যুরের সুযোগ। সবাই একে অন্যকে জড়িয়ে ধরছে, হাসছে। আর নীলা শুধু একবার জানালার দিকে তাকালো। তার মনে তখন একটাই চিন্তা, এই ট্যুরে সবকিছু হয়তো শুধু অফিসের ভ্রমণ থাকবে না, কারণ অব্র আর তার গল্প এখনো শেষ হয়নি, বরং নতুন কোনো মোড়ের অপেক্ষায় আছে। 2 দিন কেটে গেছে সে খুশির খবরের পরে। অফিসের সবার ভিতর এখন শুধু একটাই উত্তেজনা, সিলেট ট্যুর, ব্যাগ গোছানো, পরিকল্পনা, হাসি ঠাট্টা, সব মিলিয়ে পুরো পরিবেশটাই যেন একদম অন্যরকম। আজ সে অপেক্ষার দিন। ভোরের আলো ফুটতেই টিম বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সে ভিড়ের মাঝেও অব্র আর নীলার গল্পটা যেন আলাদা করে নিজের জায়গা তৈরি করে নিচ্ছে। নীলা গাড়ির জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ফোনটা ভিজে উঠলো। সে স্ক্রিনে তাকিয়ে দেখে অব্র। এক মুহূর্ত থেমে সে ফোনটা ধরলো। বলো। আমার কাছে বসতে হবে কিন্তু। পারবো না, তুমি ছেলেদের সাথে বসো। কিছুতেই না, এত দূরের ট্যুর, বউয়ের সাথে গল্প করতে করতে যাব। না বললাম তো। তাহলে সবাইকে বলে দিব আপনি আমার বউ। এই কথাটা শুনেই নীলা এক মুহূর্ত থেমে যায়, তার কণ্ঠ একটু তীক্ষ্ণ হয়ে আসে। ব্ল্যাকমেল ছাড়া কি পারো? যেটাই কাজ হয় সেটাই করতে হয়। ফোনের ওপারে এক মুহূর্ত নীরবতা, আর এই নীরবতার ভেতরেই যেন তাদের সম্পর্কের অদ্ভুত টানাপোড়েনটা আরো স্পষ্ট হয়ে ওঠে। নীলা জানে অব্রকে পুরোপুরি থামানো যায় না, আর অব্র জানে নীলার না অনেক সময় আসলে আস্তে আস্তে রাজি হওয়া। গাড়ির হর্ন বাজতে শুরু করেছে, টিম ডাকছে। আর এই ট্যুরের শুরুতেই দুজনের এই ছোট্ট কথার লড়াই যেন আগাম বলে দিচ্ছে এই 2 দিন শুধু ট্যুর হবে না, হবে নতুন কিছু অনুভূতির শুরু। গাড়ি ধীরে ধীরে প্রস্তুত হয়ে গেছে। এক এক করে সবাই উঠে নিজের সিট খুঁজে বসতে শুরু করলো। হাসি, কথা, উত্তেজনা সব মিলিয়ে পুরো পরিবেশটা ট্যুরের আনন্দে ভরে উঠেছে। নীলাও জানালার পাশে নিজের সিটে বসে আছে, মুখে হালকা ক্লান্তি, কিন্তু চোখে ভ্রমণের এক অদ্ভুত নীরব উত্তেজনা। ঠিক তখনই গাড়ির দরজা দিয়ে ভেতরে ঢুকলো অভ্র, হালকা হাসি মুখে, চোখ সরাসরি নীলার দিকেই। কোনো কথা না বলেই সে এসে তার পাশের সিটে বসে পড়ল। নীলার সাথে সাথে চোখ কুচকে তাকালো। অব্র, এটা মেয়েদের সিট, হোক, তাতে কি? সবসময় এমন করো কেন? কারণ সব জায়গায় আপনার পাশে বসা আমার অভ্যাস হয়ে গেছে। নীলা কিছু বলতে যাবে, ঠিক তখনই গাড়ি স্টার্ট দিল। হালকা ঝাঁকুনিতে সে একটু সামলাতে গিয়ে চুপ হয়ে গেল। অব্র আর কিছু না বলে স্বাভাবিকভাবে বসে রইল, কিন্তু তার চোখে সেই দুষ্টু শান্ত হাসিটা ঠিকই রয়ে গেল। গাড়ি এগোতে শুরু করলো, বাইরের দৃশ্য বদলাতে লাগলো। অব্র আস্তে করে নীলার পিছন দিয়ে হাত দিয়ে তাকে কাছে টেনে আনলো। নীলার আগে চোখে তাকালো, কিন্তু অব্র পাত্তা না দিয়ে তার কোমরে স্লাইড করতে লাগলো। আস্তে আস্তে কোমর থেকে উপরে উঠতে লাগলো। গাড়িতে আরো মানুষ থাকায় নীলা শব্দ করতে পারছে না। অব্র সেই সুযোগ কাজে লাগিয়ে আস্তে করে গলায় মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। নীলা বিরক্ত হয়ে ফিসফিস করে বলল, অব্র বেশি হয়ে যাচ্ছে কিন্তু। নো জান, বেশি না, অনেক কম হয়ে গেছে। এতদিনে সব হয়ে যাওয়ার কথা ছিল। নির্লজ্জ কোথাকার। অব্র একটা হাসি দিয়ে তার কাজ চালিয়ে যেতে লাগলো।
বাসে সবাই যে যার মতো ব্যস্ত, তাই কেউ ওদের খেয়াল করলো না। দীর্ঘ যাত্রার পর অবশেষে গাড়িগুলো এসে থামলো সিলেটের সেই সুন্দর রিসর্টের সামনে। চারপাশে সবুজে ঘেরা পরিবেশ, দূরে পাহাড়ের আভাস, হালকা ঠান্ডা বাতাস, যেন পুরো জায়গাটাই একদম স্বপ্নের মতো। গাড়ি থেকে নামতেই সবাই একসাথে হইচই শুরু করে দিল। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ আবার চারপাশ ঘুরে দেখছে। এই ব্যস্ততার মাঝেই নীলা ধীরে ধীরে চারপাশটা দেখে নিল। তার চোখে হালকা মুগ্ধতা, কিন্তু মুখে সেই আগের মতোই সংযত ভাব। রিসর্ট থেকে রুম বন্টন করে দেওয়া হলো। মেয়েদের জন্য আলাদা রুম, ছেলেদের জন্য আলাদা। সবাই নিজের নিজের লাগেজ নিয়ে রুমে চলে গেল। নীলাও নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। একটা দীর্ঘশ্বাস ফেললো, যেন এতক্ষণ ধরে নিজেকে সামলে রেখেছিল। ওদিকে অব্র তার রুমে গিয়ে ব্যাগ রেখে দেয়, কিন্তু তার মনটা একদমই রুমে নেই। তার মাথায় শুধু একটা চিন্তা, নীলা। সবাইকে বলা হলো আগে একটু রেস্ট নিয়ে নিতে, তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করে বিকেলে ঘুরতে বের হবে। রুমগুলোতে তখন এক ধরনের শান্তি নেমে এসেছে। কেউ বিছানায় গায়ে দিয়ে দিয়েছে, কেউ ফ্রেশ হচ্ছে, কিন্তু এই শান্তির মধ্যেও একটা মানুষ একদমই শান্ত না, অব্র। সে কিছুক্ষণ রুমে বসে থাকতে না পেরে উঠে দাঁড়ালো। মুখে হালকা দুষ্টু হাসি তার, আর সরাসরি বের হয়ে গেল নীলা রুমের দিকে। দরজার সামনে গিয়ে হালকা নক করলো। ভেতর থেকে নীলার কণ্ঠ। কে? আমি। দরজা খুলতেই অব্র একদম নির্লজ্জ ভঙ্গিতে দাঁড়িয়ে। নীলা তাকিয়ে বিরক্ত হয়ে গেল। আবার তুমি? একটু শান্তিতে থাকতে দেবে না? ট্যুরে এসে বউকে বিরক্ত করব না, তা কি হয়? তুমি না সত্যিই অসহ্য। রুমটা খারাপ না, কিন্তু আপনার সাথে থাকলে আরো ভালো লাগতো। অব্র, এটা লিমিটের বাইরে চলে যাচ্ছ। বের হও এখান থেকে। আচ্ছা, যাচ্ছি, কিন্তু বিকেলে আমার পাশেই থাকতে হবে। এই বলে সে ধীরে ধীরে বের হয়ে যায়। আর নীলা দাঁড়িয়ে থাকে রাগে, বিরক্তিতে, কিন্তু তার ঠোঁটের কোণে অজান্তে একটুখানি হাসি হেসে যায়। রুমের ভেতরে একা দাঁড়িয়ে আয়নার সামনে নিজেকে দেখছিল নীলা। তার চোখে ক্লান্তি থাকলেও ভেতরে ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। সে ধীরে ধীরে নিজের চুলটা ঠিক করতে করতে মনে মনে বলে উঠল, এই বেয়াদবটা একদম মনে ঢুকে পড়েছে, চাইলেও বের করতে পারছি না। কথাটা বলেই সে নিজেই একটু থেমে গেল। মুখে বিরক্তির ছাপ আনলেও ভেতরে কোথাও যেন একটা নরম অনুভূতি জন্ম নিচ্ছে, যেটাকে সে মানতে চায় না, স্বীকার করতে চায় না। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে এলো নীলা। বাইরে তখন সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে বের হয়েছে। রিসর্টের চারপাশে সবুজের মাঝে হালকা বাতাস বইছে। সবাই হাসছে, ছবি তুলছে, গল্প করছে। ঠিক তখনই হঠাৎ করে কেউ তার হাতটা ধরে টেনে নিল। নীলা চমকে তাকিয়ে দেখলো অভ্র। সে কোনো কিছু বুঝে ওঠার আগে তাকে একটু দূরে নিয়ে এলো, একটা তুলনামূলক নিরিবিলি জায়গায়। নীলা হাত ছাড়ানোর চেষ্টা করে রাগে বলল, অব্র, কি করছো? কেউ দেখবে। আরে বউ, বিয়ের পর প্রথম ট্যুর, একদম হানিমুন হানিমুন ফিল হচ্ছে। একটা লাথি মারবো কিন্তু। স্বামীকে লাথি দিলে কিন্তু জান্নাত পাবেন না ম্যাডাম। এই কথাটা শুনে নীলা চুপ করে গেল এক মুহূর্ত, তারপর মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। কিন্তু তার ঠোঁটের কোণে অজান্তে একটা চাপা হাসি ফুটে উঠল। এই ঝগড়া, এই খুনছুটি, সবকিছুর মাঝেই তাদের দূরত্বটা যেন একটু একটু করে কমে আসছে। নীলা যতই নিজেকে দূরে রাখতে চায়, অব্র ততই কাছে চলে আসে। আর এই কাছাকাছিটাই একসময় হয়তো তার নিজের কাছেও অস্বীকার করা কঠিন হয়ে যাবে। রাত নেমে এসেছে পুরো রিসর্টে। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে কোথাও ঝিঝি পোকার ডাক আর হালকা বাতাসের শব্দ। সবাই সারাদিনের ক্লান্তিতে খাওয়া শেষ করে যার যার রুমে গিয়ে শুয়ে পড়েছে। পুরো পরিবেশটা শান্ত, কিন্তু কিছু অনুভূতি কখনোই শান্ত থাকে না। নীলা নিজের রুমে বসে আছে, আলোটা মৃদু। তার চোখে ঘুম নেই, মনে বারবার ঘুরছে দিনের ঘটনাগুলো, অভ্র, তার কথা, তার দুষ্টুমি। ঠিক তখনই দরজায় হালকা নখ। নীলা চমকে উঠে তাকায়। ধীরে ধীরে দরজার কাছে গিয়ে খুলতেই সে দেখে অভ্র। নীলা অবাক হয়ে যায়, সাথে সাথে দরজা আটকাতে যায়। অব্র, কি করছো? সবাই আছে, কেউ দেখলে কি হবে? কিন্তু অভ্র দ্রুত ভিতরে ঢুকে পড়ে, দরজাটা আস্তে করে বন্ধ করে দেয়। ঘরের ভেতরে দুজন, নীরবতা। অভ্র ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে আসে। তার চোখে আজ অন্যরকম কিছু, শুধু দুষ্টুমি না, গভীর একটা অনুভূতি। সে খুব কাছে এসে নিচু গলায় বলল, আপনাকে একটু কাছে পেতে চাই, প্লিজ বাধা দিবেন না। নীলা কিছু বলতে গিয়েও থেমে যায়। তার বুকের ভেতরটা কেঁপে উঠছে। সে চোখ নামিয়ে নেয়। এই না বলার শক্তিটা আজ যেন তার নেই। অভ্র ধীরে তার হাতটা ধরে। কোনো জোর নেই, শুধু অপেক্ষা, শুধু অনুমতি। নীলা চোখ বন্ধ করে ফেলে এক মুহূর্তের জন্য। এই নীরব সম্মতিটুকুই যথেষ্ট ছিল। অভ্র ধীরে তাকে কাছে টেনে নেয়, তারপর কপালে একটা চুমু রাখে। বাইরে রাত আরো গভীর হয়। ভেতরে দুইটা হৃদয় ধীরে ধীরে দূরত্ব কমাতে শুরু করে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো জোর নেই, শুধু অনুভূতির ধীর নীরব প্রবাহ।
অভ্র নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো, তারপর কোলে করে বিছানায় শুয়ে আদর করতে লাগলো। আর এই আদর সারা রাত চলতে লাগলো। সকালটা ধীরে ধীরে জেগে উঠছে। রিসোর্টের চারপাশে নরম রোদ পড়েছে, পাখির ডাক, হালকা কুয়াশা সরছে। সবাই একে একে ঘুম থেকে উঠছে। কেউ বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছে, কেউ আবার নিচে করতে বের হয়েছে। এই সময়েই নীলার রুমের দরজা আস্তে করে খুলে গেল। ভেতর থেকে বের হলো অভ্র। চুল একটু এলোমেলো, মুখে হালকা ক্লান্তি, কিন্তু চোখে অদ্ভুত এক শান্তি। দুর্ভাগ্য বা সৌভাগ্য, ঠিক সেই সময় করিডোরে কয়েকজন স্টাফ ছিল। তারা অভ্রকে ওই রুম থেকে বের হতে দেখে একদম থমকে যায়। একজন আরেকজনের দিকে তাকায়, চোখে অবাক দৃষ্টি, মুখে চাপা ফিসফাস। ওই তো নীলার রুম থেকে বের হচ্ছে। কাল রাতেও তো, মানে তাহলে? কিছুক্ষণের মধ্যেই এই কথাটা আগুনের মতো ছড়িয়ে পড়ে একজন থেকে আরেকজন। ক্যান্টিনে, লনে, সিঁড়ির পাশে সব জায়গায় একই আলোচনা, নীলা আর অভ্র। এই ফিসফাস এক সময় গিয়ে পৌঁছায় অভ্র আর নীলার কানে। নীলা চুপ হয়ে যায়, তার মুখ শক্ত হয়ে ওঠে। চোখে রাগ, লজ্জা আর অপমান সব একসাথে। সে নিচের দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না। কিন্তু অভ্র, সে একদম অন্যরকম। কয়েক সেকেন্ড চুপ করে চারপাশের ফিসফাস শোনে, তারপর হঠাৎ করেই দাঁড়িয়ে যায়, চোখে দৃঢ়তা। সে সবার দিকে তাকিয়ে জোরে বলে, সবাই একটু শোনেন। চারপাশে এক মুহূর্তে চুপ হয়ে যায়। সবাই তাকিয়ে আছে, কি বলবে সে। অভ্র একদম স্পষ্ট নির্ভীক গলায় বলে, তো কানাকানি করার কিছু নাই। নীলা আমার স্ত্রী। পবিত্র কালেমা সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়েছে, তাও আরো 6 মাস আগে। তাই না জেনে চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন না। এই একটা কথাই পুরো পরিবেশ জমে গেল। সবাই হতবাক, কারো মুখে কোনো কথা নেই, কারো চোখ বড় হয়ে গেছে। নীলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এই ঘোষণা এভাবে সবার সামনে সে একদমই আশা করেনি। অভ্র তার দিকে তাকায়, তার চোখে কোনো লুকানো নেই, কোনো ভয় নেই, শুধু সত্যি। আর সেই সত্যিটা আজ আর লুকানো রইল না। সময় কখনো থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গেছে পুরো 2টা বছর। এই 2 বছরে অনেক কিছু বদলে গেছে। ঝগড়া, অভিমান, জেদ সব ধীরে ধীরে গলে গিয়ে জায়গা করে নিয়েছে এক গভীর সত্যিকারের ভালোবাসা, যে নীলা সবসময় অভ্রকে সহ্যই করতে পারত না। আর সেই অভ্রের ঘর, অভ্রের পৃথিবী, এখন নীলা থাকে অভ্রের বাসায়, তার সংসারে। আর অভ্র, সে এখন আগের মতোই দুষ্টু, কিন্তু তার ভালোবাসাটা এখন আরো পরিণত, আরো গভীর। আজকের দিনটা যেন একটু আলাদা। নীলা আজ খুব সুন্দর করে সেজেছে। হালকা শাড়ি, চুল খোলা, চোখে কোমল কাজল। মুখে সেই চেনা করা ভাবটা নেই, বরং আছে শান্তি আর ভালোবাসার এক নরম আভা। ঠিক তখনই দরজা খুলে বাসায় ঢুকলো অভ্র। সে এক পা ভেতরে ঢুকেই থেমে গেল। তার চোখ গিয়ে আটকে রইল নীলার উপর, একদম স্তব্ধ। অভ্র ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখে মুগ্ধতা। কোনো কথা না বলে সে নীলাকে জড়িয়ে ধরলো। জান, আজ এত সেজেছো কেন? তোমার জন্য। এই ছোট্ট উত্তরটাই যেন অভ্রের পৃথিবীটাকে ভরে দিল। সে খুশিতে নীলার কপালে একটা নরম চুমো রাখলো। তার চোখে তখন নিখাত আনন্দ। নীলা একটু পিছিয়ে এসে তাকালো, তার ঠোঁটে রহস্যময়ী হাসি। একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? নীলা ধীরে ধীরে তার হাতটা ধরলো, চোখ নামিয়ে আবার তুলে তাকালো। তার চোখে পানি চিকচিক করছে, কিন্তু সেটা দুঃখের না, অজস্র সুখের। তুমি বাবা হতে চলেছো। এক মুহূর্ত পুরো পৃথিবী যেন থেমে গেল। অভ্র কিছুক্ষণ চুপ, তারপর হঠাৎই তার মুখে হাসি ফুটে উঠলো, চোখ ভরে গেল আনন্দে। সে এক ঝটকায় নীলাকে কোলে তুলে নিল, ঘুরতে লাগলো। সত্যি জান, সত্যি? নীলা এসে মাথা নাড়লো। আর অভ্র, তার খুশির কোনো সীমা নেই। এই 2 বছরের পথ চলা, ঝগড়া থেকে ভালোবাসা, দূরত্ব থেকে একসাথে থাকা, সবকিছুর সবচেয়ে সুন্দর পরিণতি। আজ তাদের জীবনে নতুন একটা প্রাণ আসছে, তাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রমাণ। এভাবেই একটা অসম্পূর্ণ গল্প ধীরে ধীরে পূর্ণতা পেল। সমাপ্ত।